আসসালামু আলাইকুম। ভার্সিটি কম মাস্টার ক্লাসের অ্যাডভান্স প্রবলেম সলভিং এ আজকে চ্যাপ্টার 5 এর কাজ শক্তি ও ক্ষমতার আমি তোমাদের ওয়েলকাম করছি। আমি আশিকুর রহমান আলিফ। তো তোমরা জানো যে মাস্টার ক্লাসে আমরা ভার্সিটি এবং গুচ্ছ ভার্সিটি গুলোর প্রশ্নের প্যাটার্নের সাথে যেমন পরিচিত হয়েছি, ভার্সিটিতে কি কি প্রশ্ন আসে সেটা যেমন জানতে পেরেছি এবং যেমন কনসেপ্ট ডেভেলপ করেছি, ঠিক সেভাবেই এই অ্যাডভান্স প্রবলেম সলভিংটা ডিজাইন করা হয়েছে যাতে তোমরা ইঞ্জিনিয়ারিং যে ভর্তি পরীক্ষাগুলো আছে অর্থাৎ বুয়েট, এরপর হচ্ছে তোমার সিকের ওয়েট, বুটেক্স, সাস্ট, এইসব জায়গার যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে তোমরা যাতে সম্যক ধারণা পেতে পারো। অর্থাৎ তুমি যদি ভার্সিটি মাস্টার ক্লাসের পাশাপাশি এই অ্যাডভান্স প্রবলেম সলভিংটা করে যেতে পারো বা দেখে যেতে পারো, তাহলে তোমার এই চ্যাপ্টারের যে কনসেপ্ট গুলো আছে সেটা তোমার মাথায় একদম সুন্দরভাবে গেঁথে যাবে এবং তুমি যে এই চ্যাপ্টার রিলেটেড যে কোনো প্রশ্ন খুব সুন্দরভাবে ইনশাল্লাহ সলভ করতে পারবা। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। তো আজকে মূলত আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি বুয়েট 21-22 সালে একটা প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটা বেশ সুন্দর একটা প্রশ্ন, মানব দেহে একটা প্রশ্ন আর কি। তো তোমরা জানো যে আমরা যখন হচ্ছে আমাদের মানব দেহের আমাদের যে হার্টটা আছে সেটা হচ্ছে কি করে, প্রত্যেক মোমেন্টে ব্লাডটাকে পাম্প করে, তাই না? সে এরকম ব্লাডটাকে প্রত্যেক মোমেন্টে পাম্প করে। এখন ব্লাড পাম্প করলে কি হয় বলতো, রক্তটা চারদিকে ছড়ায় যায়। তাহলে রক্ত কি আসলে লিকুইড না তরল না? তো সে তরলটা কি করতেছে, আস্তে আস্তে ছড়ায় যাচ্ছে, মানে প্রসারিত হচ্ছে, ঠিক আছে? তরলটা আয়তন আস্তে আস্তে কি চেঞ্জ হচ্ছে। এখন খেয়াল করে দেখো এখানে কি বলছে, মানুষের হৃৎপিণ্ড প্রতি এই যে এত পারদের গড় চাপের বিপরীতে। সো গড় চাপ বলতে এখানে আসলে যেটা বুঝাইছে যে এত সেন্টিমিটার পারদের ইকুইভ্যালেন্ট চাপ, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে চাপের মানটা আমরা একটু বের করে ফেলি। আমরা জানি পি ইকুয়ালস টু হচ্ছে এইচ রোজি। তো এইচ এর মানটা বুঝতে পারতেছো, এটা আমাকে মিটারে নিতে হবে। মিটারে নিলে হবে 0.1। তাহলে 0.1 ইন্টু রো এর মান আমরা জানি, এই পারদের ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার সিসিতে। আর কেজি পার মিটার কিউবে এই মানটা আসলে কত বলতো? কেজি পার মিটার কিউবে মানটা হচ্ছে 13,600 কেজি পার মিটার কিউব। তো আমরা রো এর মানটা বসাবো 13,600, আর আমার জি এর যে মানটা সেটা হচ্ছে আমরা জানি 9.8। তো আমরা একটু কষ্ট করে এই চাপের মানটা একটু বের করে ফেলি। আচ্ছা, আমাদের চাপের মান আসবে 13,328 প্যাসকেল। আচ্ছা, তো চাপের মানটা আমরা সবার আগে বের করে নিলাম। আচ্ছা, এত গড় চাপের বিপরীতে প্রতি স্পন্দনে এত সিসি রক্ত নিঃসরণ করে। আচ্ছা, তাহলে এত সিসি, সিসি মানে কি? কিউবিক সেন্টিমিটার, তাই না? তাহলে কিউবিক সেন্টিমিটার কাকে প্রকাশ করে বলতো? ভলিউমকে, তাই না? আচ্ছা, তাহলে ভলিউমের ভ্যালুটা বলা আছে, ভলিউমের ভ্যালু বলা আছে হচ্ছে আমাদের 75 সিসি। আমরা জানি যে 1 সিসি কে মিটার কিউবে কনভার্ট করতে চাইলে কি করতে হয়? মিটার কিউবে কনভার্ট করতে চাইলে 10⁻⁶ দ্বারা গুণ দিতে হয়। আচ্ছা, তাহলে দুইটা মান আমরা এক্সিকিউট করলাম। এখন বলছে দেখো, কম্পাঙ্ক প্রতি মিনিটে 80 হলে, তাহলে প্রতি মিনিটে আমার এটা হচ্ছে 80টা বিট দেয় অথবা স্পন্দন দেয়। প্রতি মিনিটে এটা বিট দেয়, হ্যাঁ। তার মানে আমাদের হচ্ছে এই 80টা বিট দেয়, মানে 80 স্পন্দন বা কম্পাঙ্ক দেয় হচ্ছে আমার 60 সেকেন্ডে। তাহলে একটি স্পন্দন আমার কত সময় লাগে? একটি স্পন্দন আমার সময় লাগবে 60/80 সেকেন্ড। তার মানে এটা হচ্ছে তোমার 3/4 হচ্ছে, 3/4 হচ্ছে, 3/4। তার মানে হচ্ছে তোমার 0.75 সেকেন্ড। ওকে, এটা হচ্ছে একটি স্পন্দনের জন্য যে সময়টা, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো হৃৎপিণ্ডের ক্ষমতা নির্ণয় করতে বলছে। এখন দেখো ভাইয়া, আমাদের এখানে প্রতিটি স্পন্দন বলছে, প্রতিটি স্পন্দনে 75 সিসি নিঃসরণ হয়েছে না? এই জন্য আমাকে ওই একটা স্পন্দনের সময়কে বের করে নেওয়া লাগছে। অনেকে বলতে পারে যে ভাই এক স্পন্দনের সময় কেন বের করলেন? তার কারণ হচ্ছে এটাই, যে যেই ভলিউমটার কথা আমাকে এখানে বলছে, যে আয়তন বলছে, সেটা আসলে একটি স্পন্দনে বলছে। তাহলে একটি স্পন্দনের সময়টা আমরা বের করে ফেলছি। এখন চাইছে দেখো, চাইছে হৃৎপিণ্ডের ক্ষমতা নির্ণয় করতে। তাহলে হৃৎপিণ্ডের ক্ষমতা বা যে কোনো কিছুর ক্ষমতা আসলে সূত্র কি? W/T। এখন ডব্লিউ এর তো আসলে অনেক ইকুয়েশন আছে। হাফ কে এক্স স্কোয়ার ইউজ করতে হয় স্প্রিং এর ক্ষেত্রে, নর্মালি আমরা এফ ব্যবহার করি। এইখানে কোনটা ব্যবহার করতে হবে আশা করি ধরতে পারছো, পি এবং ডেল ভি আছে, ঠিক আছে? তাহলে স্থির চাপে কতটুকু আয়তন পরিবর্তন হয়, পি ডেল ভি, সেটা দিয়েও কিন্তু আমরা কাজের মান কি করতে পারি? বের করতে পারি। তাহলে ডব্লিউর বদলে লিখবো পি ডেল ভি, নিচে হচ্ছে আমাদের টাইম। তাহলে এখানে পি এর মানটা বসাই দাও। পি পাইছে হচ্ছে আমরা 13,328, ডেল ভি এর মান হচ্ছে 75 × 10⁻⁶, আর এই টি এর মানটা হচ্ছে 0.75। এবার একটু কষ্ট করে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি।
আচ্ছা, আমাদের এখানে 1.3328 এত ওয়াট হচ্ছে আমাদের ক্ষমতা আসতেছে। তাহলে আমাদের যেহেতু এখানে ক্ষমতার নির্দিষ্ট কোনো একক চাই নাই, আমরা এত ওয়াট ক্ষমতা বললেই হবে। আচ্ছা, তাহলে এই প্রশ্ন আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এবার চলো পরবর্তী প্রশ্ন দেখি। সিকের ওয়েটে আসছে 22-23 সালে, বলছে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় উহার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে মোট উচ্চতার মান হচ্ছে আমাদের বলে দিছে 30 মিটার, আমাদের বলছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। আচ্ছা, তাহলে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ বলছে। তো আমরা তোমাদের মাস্টার ক্লাসে একটা ফর্মুলা তোমাদের দেখাইছিলাম। ফর্মুলাটা কেমন ছিল বলতো, যে এক্স ইকুয়ালস টু এইচ বাই এন প্লাস ওয়ান, যেখানে আমার এই যে ইপি এর সাথে যে সহগটা থাকে, এই এন এর পরিচয় হচ্ছে এখানে, এন হচ্ছে আমার ইপি এর সহগ, এন হচ্ছে ইপি এর সহগ। তাহলে খেয়াল করো ইপি এর সাথে কত আছে, 2 আছে। তাহলে ইপি এর সাথে যেহেতু 2 আছে, আমার এখানে এন এর মানটা আসলে কত হবে, 2 হবে। আর এই এক্সটা হচ্ছে তোমার ভূমি থেকে উচ্চতা, এক্সটা হচ্ছে ভূমি হতে উচ্চতা। তাহলে খেয়াল করো এই শর্টটা যদি আমরা অ্যাপ্লাই করি এখানে, তাহলে আমাদের এখানে মান বসাই দিলেই ম্যাথ শেষ। এইচ এর মান বলছে 30, এন এর মান বলছে 2, আর এখানে হচ্ছে 1, তার মানে 30/3 অ্যান্সার হবে 10 মিটার। তাহলে 10 মিটার ভূমি থেকে, যেহেতু এমসিকিউ তাহলে 10টাই হচ্ছে আমাদের এখানে আসলে অ্যান্সার। আচ্ছা, তাইলে তোমাদের একটু ছোট করে বলি, যদি তোমাদের এমন বলতো যে বিভব শক্তি হচ্ছে গতিশক্তির 3 গুণ, তাইলে বলো তো, একটু চিন্তা করো ভিডিওটা পজ করে, যে তখন এন এর মানটা আসলে কত হবে। আচ্ছা, চিন্তা করছো, এবার দেখো এন এর মানটা কত হবে, তোমাদের চিন্তার সাথে মিলে কিনা একটু মিলাই নাও। এখানে ইকের মানটা দেখো তখন কি হবে, ইকের মান হবে 1/3 ইপি। তাহলে ইপি এর সাথে কত আছে, ইপি এর সাথে আছে 1/3, তার মানে এটাই হচ্ছে তখন কি হবে, এন হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের চিন্তার জন্য আমি আলাদা একটা বক্স দিয়ে রাখলাম, তোমাদের চিন্তা করার জন্য আলাদা একটা বক্স দিয়ে রাখলাম। ঠিক আছে, ওকে। এবার দেখো সিকের ওয়েটে 22-23 সালে একটা প্রশ্ন আসছে, কি বলছে, 10 মিটার গভীর একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে আমাদের 1200 কেজি পানি উঠানো হয়েছে। এখন পানি উঠাতে ইঞ্জিনের ক্ষমতা 40% কমে গেছে, তাহলে অশ্ব ক্ষমতা কত। দেখো, যদি ক্ষমতা 40% কমে যায়, তাহলে আমার আসলে কর্মদক্ষতা কতটুকু আছে, 40% চলে গেলে আমার কর্মদক্ষতা কত থাকে, 60% কর্মদক্ষতা হচ্ছে আমাদের থাকে। তাইলে আমাকে প্রথমে যদি আমি অশ্বক্ষমতা বের করি বা ক্ষমতা বের করতে চাই, আগে কাজ বের করতে হয়। তাহলে কতটুকু কাজ আসলে আউটপুট হিসেবে পাওয়া গেছে সেটা বের করি কিভাবে আমরা, বলতো, W/T। এখন যেহেতু পানি উঠানো বলছে, পানি উঠানো বললে সরাসরি mgh লিখতে হয়, সরাসরি mgh/T। এখন দেখো এম এর মান বলে দিছে প্রতি মিনিটে কত, এটা হচ্ছে এম এর মান প্রতি মিনিট, মানে টি এর মান 60 সেকেন্ড, টি এর মান 60 সেকেন্ড। আচ্ছা, আর হচ্ছে 110 মিটার গভীর, এইচ এর মান বলছে। তাহলে এখানে মানগুলা বসাও, 1200 ইন্টু 9.8 ইন্টু 110 ডিভাইডেড বাই টি এর মান বলছে 60। তাহলে এখানে মান বসাই দেখো কত আসে, আমরা একটু ক্যালকুলেট করে ফেলি এটা কত আসে দেখি। ক্যালকুলেশনটাকে একটু ছোট করে ফেলতে পারো, আমরা হচ্ছে এই 0 0 কাটতে পারি, এরপর 6 হচ্ছে এর মধ্যে কয়বার যাবে, 20 বার যাবে। এবার একটু ক্যালকুলেশন ছোট করে করে ফেলো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 21560 ওয়াট আসে, এটা হচ্ছে এত ওয়াট আসে। এটাকে হর্স পাওয়ারে নিয়ে যাও, কারণ হচ্ছে অশ্ব ক্ষমতা চাইছে। তো হর্স পাওয়ারে নিতে গেলে এটাকে কত দ্বারা ভাগ করতে হয় বলতো, 746 দ্বারা ভাগ করতে হয়। এটাকে 746 দ্বারা ভাগ করে আমি এখানে লিখলাম 28.9 হর্স পাওয়ার। এটা হচ্ছে 746 দ্বারা ভাগ করলেই চলে আসে। আচ্ছা, এখন এত হর্স পাওয়ার হচ্ছে তার কি আউটপুট, আমাকে কি বের করতে হবে, তার আসলে ইনপুটটা কত। হ্যাঁ, ইনপুটটা অশ্ব ক্ষমতায় কত। আমরা কি জানি বলতো, আমরা জানি এটা ইকুয়ালস টু হচ্ছে পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। তাহলে এখানে আমাদের ইনপুটটাকে যদি বের করতে হয়, সেটা হবে আউটপুটটা উপরে, ইনপুটটা নিচে, এই ইটাটা নিচের দিকে চলে যাবে 60%, আর এখানে 100%। তার মানে এখানে ক্যালকুলেশন করলে এই পার্সেন্ট পার্সেন্ট বাদ চলে যাবে, এটা কাটাকাটি করলে বাদ, এটা কাটাকাটি করলে এটা হবে 0.6।
এটা হবে হচ্ছে 28.9 ডিভাইড বাই 0.6। এখন একটু করে দেখো এই ভ্যালুটা আসলে আমাদের কত আসে। আমরা একটু দেখি। 48.16 হর্স পাওয়ার হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা একটু দেখি 48.16 আসলে আমাদের কোনটা আছে। 168 তো, তার মানে আসলে সেটা 17 এর সমান। 168 যেহেতু সেটা 1617 এর সমান। আচ্ছা, এবারে দেখো সিকে রুয়েটের 22-23 সালে আরেকটা প্রশ্ন আসছে যে মোটরের যে পাম্প গুলো আছে সেই পাম্পের মেথড। এখন পানিপূর্ণ কুয়ার কথা বলা হয়েছে। তো পানিপূর্ণ কুয়ার ক্ষেত্রে দেখো কুয়াটাকে পানি শূন্য করার জন্য লাগানো হয়েছে কাজে। এরপরে অর্ধেক পানি তোলার পর পাম্পটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এরপর বাকি পানি তোলার জন্য আরেকটা পাম্প ব্যবহার করছে। তো প্রশ্নটা আসলে কোথায়? প্রশ্ন হচ্ছে প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজ। প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজ তার মানে কি? প্রথম পাম্প কি করছে বলতো? অর্ধেক পানি তুলছে। তাহলে আমার কাজ করতে হবে কার জন্য? অর্ধেক পানির জন্য আমাকে কাজটা কি করতে হবে? হিসাব করতে হবে। তার মানে আমার যদি ধরো প্রথমে ছিল হচ্ছে টোটালটাই পরিপূর্ণ ছিল, এরপর এটাকে অর্ধেক করছে প্রথম পাম্প। তাহলে অর্ধেক করলে পানি কতটুকু হয়ে গেছে? এতটুকু। এতটুকু যদি হয়, আমার পানি সরছে কতটুকু বলতো? এতটুকু অংশ পানি সরে গেছে বা সরাই ফেলছি। তাহলে এতটুকু অংশ পানি সরে গেলেও আমরা কিন্তু পানির গড় সরণ অথবা ভরকেন্দ্রের সরণটাকে ব্যবহার করি। তাইলে আমরা আসলে কি বলতে পারি যে এতটুকু হচ্ছে আমার h/2, এতটুকু হচ্ছে আমার h/2। কিন্তু খেয়াল করো, উপরের অংশ পানি চলে গেলেও আমরা চিন্তা করতে হবে গড় সরণ অথবা ভরকেন্দ্রের সরণ। তো ভরকেন্দ্র আসলে এই এতটুকুর ভরকেন্দ্র কোথায় আছে? মাঝ বরাবর না? তাহলে মাঝ বরাবর হইলে সেটা এখান থেকে কতটুকু হবে? এই h/2 এর অর্ধেক, সেটা কত? h/4। তাহলে আমার আসলে ভরকেন্দ্রের সরণ বা গড় সরণ কতটুকু বলতো? h/4। ঠিক আছে। আচ্ছা, তাইলে আমার কাজের পরিমাণ বের করতে হবে। সো কাজের ইকুয়েশন আমরা কি জানি? W ইকুয়ালস টু m প্রাইম লিখলাম, g ইন্টু হচ্ছে h/4। আমাদের ভরকেন্দ্রের সরণ হচ্ছে h/4, সেটা লিখছি। আচ্ছা, m প্রাইমটা কেন লিখছি? তার মূল কারণ হচ্ছে দেখো, তুমি যেহেতু অর্ধেক পানি তুলছো, তাহলে তোমার মোট পানি কিন্তু তুমি সরাও নাই, তুমি অর্ধেক সরাই ফেলছো। তাইলে কতটুকু পানি তুমি অপসারণ করছো বলতো? এটা হচ্ছে সেই অপসারিত পানির ভর। এটা হচ্ছে অপসারিত পানির ভর। তো অপসারিত পানি কতটুকু বলতো? টোটালটার অর্ধেক। টোটালটার অর্ধেক। এজন্য আমাকে এখানে কি করতে হবে? m/2 লিখতে হবে। সো m/2 g ইন্টু h/4। তার মানে আমরা লিখতে পারি 1/8 mgh। তো এখন হচ্ছে তোমাদের একটু কষ্ট করে মানটা বের করতে হবে। এবার m এর মান দেখো সরাসরি দেওয়া নাই, তাহলে m এর মান আমরা কি জানি? v/ρ। আর এটাকে সিলিন্ডার আকৃতি ধরে ভিটাকে আমরা কি বলতে পারি? পায়ের স্কোয়ার h। আর রো তো রো এর মতোই আছে। তাহলে আমরা কষ্ট করে m এর মানটা একটু আগে বের করে ফেলি। হ্যাঁ, কষ্ট করে এই m এর মানটা আমরা একটু বের করে ফেলি। তাহলে m টা কত হয় দেখি। আমাদের আর কত বলছে দেখছো? গভীরতা হচ্ছে বলছে h20 আর ব্যাস বলছে 2। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 1 মিটার। ওকে, তাহলে আমরা একটু মানগুলো বসাই। পায়ের স্কোয়ার h, রো হচ্ছে আমাদের 1000। তাহলে আমাদের এখানে আসতেছে 6.28 ইন্টু 10⁴। আচ্ছা, এত কেজি আমাদের আসতেছে। তাইলে আমরা এখানে এই মানগুলো একটু বসাই দিই। এখানে আমাদের এই মানগুলো একটু বসাই দিই। 1/8 ইন্টু 6.28 ইন্টু 10⁴, 9.8। এইচ এর মানটা আমাদের কত আছে? 20। এখন দেখি অ্যান্সারটা কত আসে। আচ্ছা, যেই ক্ষমতা বের করতে হবে, যে কাজটা বের করতে হবে, সেটা আসলে হচ্ছে আমাদের 1.539 ইন্টু 10⁶ জুল। আমরা একটু দেখি আসলে কোনটার সাথে আমাদের এখানে মিলে। 1.53, তো 539 মানে 54 বলা যাবে 10⁶। তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার। ওকে, আশা করি বুঝতেছো কিভাবে ক্যালকুলেশন গুলো করতে হচ্ছে, কিভাবে চিন্তা করতে হচ্ছে। এবারে দেখো জিএসটি 21-22 সালে আসা একটা প্রশ্ন। সংরক্ষণশীল বল দ্বারা 1 কেজি ভরের, এখানে প্রথমে বোল্ড মার্ক করতে হবে হচ্ছে আমাদের এই যে সংরক্ষণশীল বল যে শব্দটা বলছে। হ্যাঁ, আচ্ছা, এ থেকে বি বিন্দুতে একটা বস্তুকে নেওয়া হলো। তো ধরো এটা হচ্ছে আমাদের এ, এখান থেকে বি তে একটা বস্তুকে আমি নিছি। এরপর বি থেকে এ বিন্দুতে আবার ফিরিয়ে আনা হয়েছে।
তো বি থেকে আবার এ বিন্দুতে ফিরে আনা হয়েছে। বস্তুর উপরে কত জুল কাজ করা হয়েছে। তো সংরক্ষণশীল বল দ্বারা যদি কাজ হয় সেটা আসলে এমনি শূন্য হয়। যদি আদি বিন্দু এবং শেষ বিন্দু যদি একই হয় সেই কাজটা কত হয়? শূন্য। তো কিভাবে হয় দেখো, বুঝাই দেই। এ থেকে বিতে মনে করো উপরে উঠাইতে আমাকে কাজ করা লাগছে ধরে নাও +mgh। তাহলে উপর থেকে আবার নিচে যদি আমি আনি, তাহলে উপরের রেসপেক্ট এটা যদি 0 হয়, তাহলে নিচের দিকে গেলে কাজটা কত হয়েছে আবার -mgh। উপর রেসপেক্টে +mgh, নিচের রেসপেক্টে -mgh। তাহলে টোটাল মোট কত কাজ হইলো বলতো? টোটাল কাজ হচ্ছে mgh প্লাস হচ্ছে -mgh। তাহলে টোটাল কাজ কত হচ্ছে? 0 হচ্ছে। তো সংরক্ষণশীল বল দ্বারা যখন শব্দটা বলছে তখনই আসলে কাজের মানটা কত টাকায় দিবা? 0। কারণ কি, আদি বিন্দু থেকে শুরু করে আবার সেই আদি বিন্দুতেই ফেরত আসছে। তো এখন জিজ্ঞাসা করতে পারো যে ভাই এরকম সংরক্ষণশীল বল কে কে আছে? এটা একটু মনে রাখতে পারো। সংরক্ষণশীল বলের এক্সাম্পল হচ্ছে মহাকর্ষ বল ইটসেলফ। তো এটা হচ্ছে মহাকর্ষ বলের একটা এক্সাম্পল সম্ভবত। কারণ এখানে দেখো এ থেকে বিতে বলছে, বি থেকে আবার এতে আনছে, সংরক্ষণশীল বল বল বলে দিছে, তাহলে মহাকর্ষ বোঝাচ্ছে এখানে। আবার তোমরা যে পড়ছো তড়িৎ বল, তড়িৎ বলটাও একটা সংরক্ষণশীল বল। আবার ওই যে স্প্রিং এর ক্ষেত্রে পড়ছো, স্প্রিং এর যে প্রত্যয়নী বল, হ্যাঁ স্প্রিং এর যে বাধাদানকারী বল, সেটাও হচ্ছে আমাদের সংরক্ষণশীল বলের এক্সাম্পল। সেটা মনে রাখো, কাজে লাগতে পারে। ঠিক আছে, এবার দেখো আইওটি 18-19, টোটাল অফ 100 জুল এনার্জি ইজ সাপ্লাইড টু এ মেশিন। তাহলে আমি কতটুকু সাপ্লাই করছি? আমার এনার্জির ইনপুট হইতেছে 100 জুল। এবার দেখো মেশিন ইজ দেন ক্যাপেবল অফ ডিসপ্লেসিং এ 30 নিউটন অবজেক্ট টু 1.5 মিটার। আচ্ছা, তাহলে মেশিন এতটুকু কি করতে পারে? ডিসপ্লেসমেন্ট করতে পারে। তাহলে মেশিন কতটুকু কাজ করছে বলতো? মেশিন কাজ করছে হচ্ছে এফ ইন্টু এস। এফ হচ্ছে 30, এস হচ্ছে 1.5। তাহলে দেখো গুণ করলে কি হয়? গুণের টেকনিকটা হচ্ছে এই দশমিকটা এই শূন্যর কারণে উঠে যাবে। তাহলে এটা কত হবে? 3 ইন্টু 1.5, তার মানে কত হবে? 45 এত জুল। তাহলে এত জুল কাজ হচ্ছে মেশিনটা করছে। তাইলে এটা কি মেশিনের আউটপুট? তাইলে এই কাজটা হইতেছে মেশিনের কি? আউটপুট। এটাকে আমি বলতে পারি ই আউটপুট। আর মেশিনে ইনপুট দিছিলাম কত? 100 জুল। ঠিক আছে, তাইলে আমার কতটুকু এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা সেটা কেমনে বের করব? আমার কর্মদক্ষতা হবে উপরে হচ্ছে আউটপুট, নিচে হচ্ছে ইনপুট, ইনটু হচ্ছে 100%। এখানে কষ্ট করে একটু ভ্যালুটা বসাই দিলেই তোমার ম্যাথ শেষ। দেখো 100 100 কাটবে, কেটে আমার অ্যান্সার আসবে 45%। ওকে, তার মানে এখানে অপশন থেকে এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবারে দেখো আর একটা সহজ প্রশ্ন। মোটামুটি ভেক্টরের চ্যাপ্টারেও কিন্তু এরকম প্রশ্ন আমরা সলভ করে আসছি। তাইলে একটি কণার উপর একটা সার্টেইন বল ভেক্টর বলা আছে, আর কণাটি এই আদিবিন্দু থেকে, এটা হচ্ছে আমাদের আদিবিন্দু, আদিবিন্দু থেকে সে শেষ বিন্দুতে গেছে। তা আদি থেকে শেষ, শেষ থেকে আদি, এটার পার্থক্যই তো আসলে সরণ, তাই না? তাহলে আমার আসলে সরণ ভেক্টর আমি ধরে নিলাম এস। সরণ ভেক্টর কি হবে? এটা থেকে এটাকে বাদ দিতে হবে। তার মানে সরণ ভেক্টর হচ্ছে এটা থেকে আদিটাকে বাদ দিতে হবে। তাহলে কত আসে দেখো, -2 থেকে 3 কে বাদ দিলে আসবে -5i হ্যাট। 3 থেকে 4 কে বাদ দিলে এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সেটা হবে 7j হ্যাট। আর এই 5 এর সাথে এটা যোগ হইলে এটা হবে 7k হ্যাট। আর আমার অলরেডি ফোর্সটা বলা আছে, ফোর্সটা কত? -2i 3j 4k। তাহলে আমার কৃতকাজের মান কত বলতো? আমার কৃতকাজের মান হবে বল এবং সরণের ডট গুণ। তাহলে বল আর সরণের ডট গুণ করলে আয়ের সাথে আই গুণ হবে, আয়ের সাথে আই গুণ হবে, জে এর সাথে জে গুণ হবে, কে এর সাথে কে গুণ হবে। তাহলে সহজ গুণ, গুণ করে ফেলো। 10 + 21 + 28। তাহলে আমাদের এখানে কত আসে দেখো, এখানে আসে 49, আর 10 যুক্ত হয়ে যাবে 59 এত জুল। তো আমাদের অ্যান্সার হবে হচ্ছে ডি, 59। এবারে দেখো একটা মেঘের অঙ্ক। হ্যাঁ, আমরা এবার মেঘের প্রবলেম সলভ করবো আর কি। তা দেখি চলো মেঘের কি প্রবলেম। পৃথিবী পৃষ্ঠ থেকে সার্টেন উপরে কিছু একটা মেঘ ভেসে আছে। এবার মেঘ বৃষ্টিরূপে নেমে এসে ভূপৃষ্ঠে এত স্থানে, এটা হচ্ছে আমার উচ্চতা বলা ছিল, এত স্থানে দেখো কিলোমিটার স্কোয়ার, তার মানে এটা হচ্ছে একটা এরিয়া দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, আর এতটুকু গভীরতার পানি সৃষ্টি করতে পারে। তাহলে ধরো এই মেঘটা এই নিচের দিকে এসে
বৃষ্টির উপরে নেমে আসে ভূপৃষ্ঠে কি তৈরি করছে, এত গভীরতার পানি। তাহলে সে মনে করো এতটুকু পানি তৈরি করে ফেলছে, এতটুকু পানি তৈরি করে ফেলছে মেঘ দ্বারা। তাহলে সেই সেই পানির দেখো গভীরতা কতটুকু, এটাকে ধরলাম, ধরো আমরা ডি ধরলাম, গভীরতা বলছে 1 মিলিমিটার, তার মানে 10⁻³ মিটার। আর তার এরিয়া কত বলছে দেখো, এই এরিয়াটা বলছে হচ্ছে 100 কিলোমিটার স্কোয়ার। তাহলে আমরা কিলোমিটার থেকে মিটারে নিতে গেলে কি করি, 10⁻³ দ্বারা গুণ করি। এখানে কিলোমিটার কয়টা আছে, 2বার গুণ আছে কিলোমিটার স্কোয়ার। তাহলে কিলোমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে যেতে গেলে কি 10⁻³ 2বার গুণ করতে হবে। 10⁻³ 2বার গুণ হইলে কি হবে, 10⁻6 হবে। এজন্য এই 100-এর সাথে তুমি যখন 10⁻6 কে গুণ দিবা তখন সেটা হবে হচ্ছে কি মিটার স্কোয়ার। আচ্ছা, তাইলে এখান থেকে আমাকে কি বের করা যাবে বলতো, ক্ষেত্রফল আর এই ঘনত্ব, এই যে গভীরতাটাকে যদি আমি গুণ করি তাহলে আমি এখানে কি পাবো বলতো, আয়তন পাবো। তাহলে আয়তনটাকে বের করে ফেলি। আয়তন হবে হচ্ছে এখানে 10⁸ মিটার স্কোয়ার। তাহলে আয়তন হবে 10⁸ ইন্টু 10⁻³। তাহলে আয়তন হবে 10⁵ মিটার কিউব। আচ্ছা, মেঘের আয়তন বের করা শেষ। এবার কি করতে হবে, উক্ত পানিকে আবার মেঘে পরিণত করতে কি পরিমাণ কাজের প্রয়োজন। তাহলে এই পানিটাকে আবার কোথায় বানাইতে হবে, মেঘে পাঠাইতে হবে। কোথায়, মেঘে। তো উপরে কি আসছিল, উপরে আমাদের মেঘ ছিল, তাহলে মেঘে আবার পাঠাই দিতে হবে। তাহলে সরণ কতটুকু বলতো, এইচ পরিমাণ। তাহলে আমাদের কৃত কাজ কত বলো, তাহলে আমাদের কৃত কাজ হবে W = mgh। এম এর বদলে আমরা কি লিখতে পারি, ভি রও লিখতে পারি। ভি এর মানটা আমাদের কাছে জানা আছে, আমরা মানটা বসাই। রো এর মান আমরা জানি, জি এর মান আমাদের কত, যেহেতু স্পেসিফাই করা নাই তাহলে 9.8 লিখতে হবে। আর এইচ হচ্ছে আমাদের বলা আছে 5 কিলোমিটার। তাহলে 5 কিলোমিটারকে মিটারে কনভার্ট করলে এটা হবে 5 × 10⁻³ মিটার। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা মোটামুটি হাতে কলমেই করতে পারবো। দেখো এই 9.8 আর 5 গুণ হইলে কত হবে, 49 হবে। আর এখানে হচ্ছে 10⁵ একটা, 3 একটা, 5 আর 3 কত, 8, 8 আর 3 কত, 11। তাইলে 10⁻কত হবে, 11 হবে, এত জুল। তার মানে এখান থেকে আমার অ্যান্সার হবে হচ্ছে 49 × 10⁻11 জুল। আচ্ছা, এবার চলো পরবর্তী প্রবলেমটা দেখি। বুয়েট 13-14 সালে আসছে, এত নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে এত মিটার সরাতে কত কাজ করতে হবে, বল এবং কাজের মধ্যবর্তী, সরণের মধ্যবর্তী কোণ বলা আছে। তাইলে একদমই সহজ ম্যাথ ভাইয়া, W = Fs cos θ। এফ এর মান বলছে দেখো এটা 10 নিউটন, এস এর মান বলছে 100 মিটার, আর থিটা বলছে 60 ডিগ্রি। তাইলে শুধুমাত্র মান বসাইলেই এই প্রবলেমটা শেষ। তাহলে দেখো 10 × এই দুটা গুণ করলে হয়ে যাবে হচ্ছে 1000, তার সাথে cos 60 এর মান হচ্ছে হাফ। তাহলে আমার অ্যান্সার কত আসবে, 500 জুল। ওকে, তার মানে অ্যান্সার হবে 500 জুল। আচ্ছা, এবারে দেখো বুয়েট 10-11 সালে একটা প্রশ্ন আসছে, বল এবং সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কাজের মান 0 হবে। তো ভার্সিটিতেও তোমরা এগুলো দেখছো যে এরকম প্রশ্ন আসতো আর কি। তো এজন্য আসলে কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকলে, মানে সহজ প্রশ্ন বলে আমরা যেটাকে ডিফাইন করি, আমাদের এসে ডেফিনেশনটা হয়তো মাঝে মধ্যে ঠিকঠাক হয় না। এজন্য কোনটা আসলে বুয়েটে আসবে বা কোনটা ঢাকা ইউনিভার্সিটিতে আসবে বা কোনটা সাস্টে আসবে বা সিকির ওয়েটে আসবে, এটা চিন্তা না করে আমাদের কনসেপ্টে আসলে জোর দেওয়া উচিত। যে কোনো জায়গায় যে কোনো রকম প্রশ্ন হইতে পারে। আচ্ছা দেখো, মধ্যবর্তী কোণের মান কত হলে, মানে থিটার মান চাইছে, কাজের মান 0 হবে। তো আমরা কি জানি, W = Fs cos θ। তো এইখানে আমার এফএস এর মানটা যেহেতু অশূন্য চিন্তা করি আমরা, তাহলে কাজের মান 0 কখন হয়, যখন cos θ 0। আর cos θ কখন 0 হয়, যখন থিটার মানটা কত হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এখানে আমার অ্যান্সার কোনটা হবে ভাইয়া, অ্যান্সার হবে 90 ডিগ্রি। আচ্ছা, এবারে দেখো বুয়েট 10-11 সালে আরেকটা প্রশ্ন আসছে, প্রশ্নটা দেখি কি বলছে। 40 নিউটন ওজনের একটা বস্তু, আচ্ছা ওজন বলে দিছে, ওজন বলা মানে কি সরাসরি এফ বলে দিছে। হ্যাঁ, আচ্ছা, মেঝে থেকে 3 মিটার উঁচুতে, তাহলে এখানে কি বলে দিছে বলতো, এইচ বলে দিছে। 2 সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ, আচ্ছা কাজের পরিমাণ, এখানে একটা কথা দেখো বলছে ধরে রাখতে। এখন তুমি যদি একটা বস্তুকে এরকম ধরে রাখো, 2 সেকেন্ডই ধরে রাখো আর 2 দিন ধরে রাখো, ধরে রাখলে তো আসলে কোনো কাজ হচ্ছে না, স্মরণ হইতে হবে তো, তাই না? তাইলে ধরে রাখলে আমার স্মরণ কত বলতো, ধরে রাখলে আমার স্মরণের মানটা হচ্ছে কত, 0।
সরণ যদি কখনো শূন্য হয় আর কাজের মান কত হবে? আমার কাজের মান আসলে কত হবে? শূন্য হবে। এই জন্য এখানে আসলে কোনো কাজ হবে না। ঠিক আছে, তুমি উচ্চতা ধরে রাখছো, ফাইন, কিন্তু তুমি তো সরণ ঘটাও নাই। যেহেতু সরণ ঘটাচ্ছ না, এই জন্য কাজের মানটা শূন্য হবে। কেউ আবার এটা ভুল করে এফএইচ করে দিও না। আমরা কিন্তু এটা বলে নাই এফএইচ তুমি কখন করতা। অনেকে বলতে পারো যে ভাইয়া ডব্লিউ ইকুয়ালস টু এফএইচ করলেই তো হইতো। এফএইচ করলে হবে না। এফএইচ কখন? যদি এটা বলতো যে ভূমি থেকে 3 মিটার উচ্চতায় তুলছে, যে 3 মিটার উচ্চতায় ভূমি থেকে তুলছে, তখন কিন্তু কাজ কত, তখন আমি এফএইচ করতাম। কিন্তু আমার কিন্তু এখানে ধরে রাখতেছি, আমি কিন্তু কোনো সরণ ঘটাই নেই, এজন্য এখানে সরণটা হচ্ছে কত? শূন্য। ওকে, আশা করি বুঝতেছো যে এটা দিয়ে এই ম্যাথটা করা যাবে না। এই সূত্র ঠিক আছে, এই ম্যাথের জন্য আমাদের সূত্রটা ঠিক নেই। আচ্ছা, এত কেজি ভরের একজন ব্যক্তি এত বোঝা নিয়ে, তাহলে খেয়াল করো, একটা ব্যক্তি একটা বোঝা মাথায় নিয়ে একটা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছে। আচ্ছা, এবার সিঁড়ি আনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি কোণ আছে। তো আমরা ম্যাথটা সহজে বোঝার জন্য ধরো এভাবে একটা চিত্র ড্র করি। এরকম হচ্ছে আমাদের সিঁড়িটা আছে। এখন এই সিঁড়িটার ভূমির সাথে কত কোণ আছে? আমরা হচ্ছে এরকম স্ট্রেট পথ চিন্তা করি, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ আছে। এখন দেখো, যে মানুষটা উঠতেছেন, যার মাথায় এরকম বোঝা আছে একটা রাখা, এই বোঝা সহ ব্যক্তির যে মোট ভর, ব্যক্তির ভর 70, বোঝার ভর 20, তাহলে মোট ভর কত হইলো? মোট ভর হইলো 90 কেজি। এবার সিঁড়ির দৈর্ঘ্য বলা আছে, দেখো সিঁড়ির দৈর্ঘ্য বলছে কত? 6 মিটার দীর্ঘ বলছে। তাহলে সিঁড়ির দৈর্ঘ্য যদি 6 মিটার হয়, এটা হচ্ছে আমাদের 6 মিটার, তাহলে আমার আনত তল বরাবর কৃতকাজের সূত্র কি ছিল বলতো? আনত তল বরাবর কৃতকাজের সূত্র ছিল mgh, এখানে এইচ না লিখে এস লিখি, যেহেতু আমরা হচ্ছে আনত তল বরাবর হিসাব করতেছি, mgs সাইন থিটা। তাহলে এখানে mgs সাইন থিটা দিয়ে করলে আসলে ম্যাথ শেষ। আর কেউ যদি এটা করতে চাও যে না ভাইয়া আমি হচ্ছে আপনার mgh দিয়ে করব, তার ক্ষেত্রে তোমার এই উচ্চতাটা কি করতে হবে? বের করে নিতে হবে। উচ্চতা বের করে নিয়ে তুমি যদি এখানে mgh সূত্র দিয়ে ম্যাথটা করো, তাও কিন্তু তোমার ম্যাথটা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমরা এটা দিয়ে করি, প্রথমটা দিয়ে করি। এম এর মান হচ্ছে আমাদের 90, জি এর মান 9.8, এস এর মান বলছে 6, আর সাইন থিটা সাইন 30 ডিগ্রি। তাইলে এটা হচ্ছে দেখো 90 ইন্টু 9.8, 6, সাইন 30 মান হচ্ছে আমাদের হাফ। তাহলে এই হাফ আর 6 মিলে কত হবে? 3 হবে। আচ্ছা, 3 আর 90 মিলে হবে কত? 270। তো 270-র সাথে 9.8 গুণ আছে। এখন ধরে নাও এটা যদি এমসিকিউ আসতো, তাহলে এমসিকিউ যদি আসতো তাহলে তুমি কেমনে মিলাইতা বলো তো? তখন 9.8টাকে 10 চিন্তা করতা। তাহলে 10 চিন্তা করলে 9.8-এর সাথে 10 যদি চিন্তা করো, তাহলে 270-এর সাথে গুণ হয়ে কত হইতো? 2700 হইতো, তাই না? তাহলে 2700 থেকে একটু ছোট যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা হচ্ছে আমাদের জন্য আসলে ঠিক থাকতো। এখন এটা তো আসলে এমসিকিউ না, রিটেন, তাহলে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, রুয়েটে আসছিল আর কি। আচ্ছা, তো এমসিকিউ আসলে 2700 থেকে একটু কম হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? যদি এমসিকিউতে এটা আসতো, তাহলে আমাদের অ্যান্সারটা কি 2700-র কাছাকাছি, মানে ধরো আনুমানিক 2650-60 এরকম কিছু একটা হবে। তো আমরা একটু করে দেখি এটা কত আসে। আচ্ছা, আমাদের অ্যান্সার আসতেছে 2646 জুল। তাহলে খেয়াল করো আমি যেটা বলছিলাম, যে এই যে 2700-র কাছাকাছি বা 2750-এর আশেপাশে আর কি, ঠিক আছে? তো এরকম করতে করতে তোমাদের ধারণা হয়ে যাবে। 2646 জুল হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে, এখন দেখো একটা সুন্দর প্রবলেম রুয়েটে আসছিল 1819-এ এবং 15 সালে, দুইবার আসছে, এবং এটা হচ্ছে সরল দোলকের প্রবলেম। তো সরল দোলকের প্রবলেমে কি চাইছে একটু দেখি আমরা। 1 মিটার কার্যকরী দৈর্ঘ্য বলছে। 1 মিটার কার্যকরী দৈর্ঘ্য বলা মানে আমাকে এল এর মানটা বলে দিছে 1 মিটার। এরপর দেখো কি বলছে, সরল দোলকের ববের ভর 300 গ্রাম। তাহলে 300 গ্রামকে কেজিতে নিতে হবে 1000 দ্বারা ভাগ করে। আচ্ছা, সাম্যাবস্থা থেকে 60 ডিগ্রি কোণে নিয়ে ছেড়ে দেওয়া হলো। যখনই দেখবা যে কোন একটা কোণে নিয়ে ছেড়ে দিছে, আমি যদি 60 ডিগ্রি কোণে নিয়ে ছেড়ে দেই, সে কিন্তু 60 ডিগ্রি বিস্তারে কি দুলতে থাকবে। তার মানে তার সর্বোচ্চ সে কতটুকু করতে পারবে? 60 ডিগ্রি। তাহলে যেখান থেকে ছেড়ে দিবে সেটাই হচ্ছে তার জন্য কি বিস্তার বা কৌণিক বিস্তার। তাইলে আমার সর্বোচ্চ হচ্ছে এই থিটা ম্যাক্স এর ভ্যালুটাই হচ্ছে আমার কত? থিটা ম্যাক্স হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ওকে, এখন বলছে গতিশক্তি বের করো যখন এটি সাম্যাবস্থা দিয়ে অতিক্রম করে। আচ্ছা, তাহলে আমরা গতিশক্তি প্রথমে বের করতে চাই। তাহলে গতিশক্তির সূত্র কি? হাফ mv
স্কোয়ার। এখন হাফ এম ভি স্কোয়ারের যে পোর্শনটা, এই যখন সাম্যাবস্থায় কেউ চিন্তা করে, আমরা কিন্তু এটা জানি যে যখন একটা দোলক সাম্যাবস্থায় থাকে, তাকে যখন তুমি আস্তে আস্তে এরকম নিয়ে 60 ডিগ্রিতে নিয়ে গেছো, তো তার এই বিস্তারের সর্বোচ্চ যে বিভব শক্তি, এই সর্বোচ্চ বিভব শক্তিটাই কনভার্ট হয়ে এখানে কি হয়ে যায়, কনভার্ট হয়ে এখানে সর্বোচ্চ গতিশক্তি হয়ে যায়। তার মানে কি, সর্বোচ্চ বিভব শক্তির মান আর সর্বোচ্চ গতিশক্তির মান পরস্পর কি সমান। তার মানে এই যে সাম্যাবস্থায় যে আমার গতিশক্তি বের করতে বলছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম গতিশক্তি বের করতে বলছে, সেটা আসলে আমার ম্যাক্সিমাম কি বিভব শক্তির সমান হবে। আর আমরা সবাই বিভব শক্তির সূত্র জানি। বিভব শক্তির সূত্র কি, mgl 1 - cos থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের বিভব শক্তির সূত্র। ঠিক আছে, এখন আমরা এখানে মানটা বসাই দিই। তাইলে এম এর মান আছে আমাদের 0.3, জি এর মান আমাদের এখানে 10 ধরতে বলছে, সো এটা কেয়ারফুল, যা ধরতে বলবে তাই ধরতে হবে, কিছু না বললে 9.8 ধরবো। এল এর মান হচ্ছে 1 - cos 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে আমাদের 0.3 আর 10 গুণ হয়ে দশমিক আর শূন্য চলে গিয়ে এখানে শুধুমাত্র 3 থাকবে। আর cos 60 এর মান হচ্ছে হাফ, তা 1 থেকে হাফ বাদ গেলে হাফই থাকবে। তাহলে 3 × 1/2, তার মানে অ্যান্সার আসবে এখানে কত, 1.5 জুল। হাতে কলমে কিন্তু করে ফেলা গেল। তাহলে দেখছো যে এই প্রবলেমটা হাতে কলমে করা যায়। তাহলে এটা যদি ভার্সিটিতে আসে, তাহলে তোমার ধরো এইরকম প্রবলেমই দিবে, যেটা তুমি হাতে কলমে করে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে আমরা কি বের করলাম বলতো, সাম্যাবস্থা অতিক্রমকালে তার গতিশক্তি। এবং জেনে রাখো, সাম্যাবস্থা অতিক্রমকালে যে গতিশক্তি, সেটা হচ্ছে কি মোট শক্তির সমান। সেটা হচ্ছে মোট শক্তির সমান। এবার দেখো পরেরটা কি চাইছে, পরেরটা বলছে যখন সুতা সাম্যাবস্থার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখনও গতিশক্তি নির্ণয় করো। তখনও কি লাগবে, গতিশক্তি লাগবে। তাহলে তুমি আগে 30 ডিগ্রি কোণের বিভব শক্তিটা বের করো। তুমি আগে 30 ডিগ্রি কোণের বিভব শক্তিটা বের করো। বিভব শক্তি কত হবে, সূত্র একই, mgl cos থিটা। mgl 1 - cos 30 ডিগ্রি। ঠিক আছে, এরপরে কি করবা, মোট শক্তি থেকে তুমি হচ্ছে এই বিভব শক্তিকে বাদ দিবা, তাইলে তো গতিশক্তি পাবা। তাহলে মোট শক্তি থেকে যদি আমি টোটালটা থেকে এই বিভব শক্তিটাকে বাদ দিই, তাহলে আমি কি পাবো, গতিশক্তি পাবো। ঠিক আছে, সো এটা তো তোমাদের প্রসেস বুঝাই দিলাম, সো আমি তোমাদের শর্টে করাবো আর কি। এই টোটাল থেকে বিভব শক্তিকে বাদ দিলে তোমার সূত্রটা কেমন দাঁড়াবে জানো, তোমার সূত্র দাঁড়াবে mgl cos থিটা মাইনাস, দেখো মোট শক্তির মধ্যে যে এখানে দেখো টোটাল থেকে তুমি ইপি বাদ দিচ্ছ না, টোটালের মধ্যে কি আছে, এই থিটাটা ছিল কিন্তু, এবং এই 60 ডিগ্রি হচ্ছে আমাদের এখানে থিটা ম্যাক্স। তার মানে আমি আসলে কি বলতে পারি, এই থিটাটা হচ্ছে থিটা ম্যাক্স। তাহলে তুমি কি করবা, টোটাল থেকে যখন বাদ দিচ্ছ, টোটালের মধ্যে থিটা ম্যাক্স আছে আর ইপি এর মধ্যে হচ্ছে 30 ডিগ্রি আছে, তার মানে এখানে কস থিটা থেকে কি বাদ যাবে, কস থিটা ম্যাক্স বাদ যাবে। তো এটা গতিশক্তির জন্য সূত্রটা মনে রাখবা, তোমাদের তাহলে সময় অনেক বাঁচবে, কষ্ট করে বিভব শক্তি বের করে মোট থেকে বাদ দেওয়া লাগবে না। গতিশক্তির ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে এটা, mgl যেই থিটাই চাইছে গতিশক্তি, সেই থিটাটা বসাবা মাইনাস কস থিটা ম্যাক্স। এই থিটা ম্যাক্সটা প্রশ্ন সবসময় তোমাকে দিয়ে দিবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটু মানটা বসাই ফেলি। আমাদের mgl cos থিটা ম্যাক্স, এম এর মান হচ্ছে 0.3, জি এর মান 9.8, এল এর মান 1 cos 30 মাইনাস cos 60 ডিগ্রি। আমি একটু দেখি কত আসে। আচ্ছা, এখানে আমাদের আসে 1.076 এত জুল। ঠিক আছে, তুমি যদি একটু ভেঙে ভেঙে করে দেখো যে 30 ডিগ্রি কোণের বিভব শক্তিটা কত, তারপরে তুমি হচ্ছে মোট শক্তি থেকে এটাকে বাদ দাও, দেখবা একই অ্যান্সার আসতেছে। এজন্য গতিশক্তি বিভব শক্তির যে টার্মটা, এই ফর্মুলাটা তোমরা একটু মনে রাখবা। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা আলাদা পেজে এখানে একটু সবগুলো ছোট করে তোমাদের একবারে লিখে দেই, যাতে এই শর্টকাটটা তোমাদের মনে থাকে। যে কোনো, মনে রাখবা, যে কোনো থিটা অবস্থানের জন্য, যে কোনো থিটা অবস্থানের জন্য মোট যে শক্তিটা হবে, সেই মোট শক্তি হবে ই টোটাল ইকুয়ালস টু mgl 1 - cos থিটা ম্যাক্স। আচ্ছা, যে কোনো অবস্থানে বিভব শক্তিটা হবে mgl 1 - cos থিটা।
আর যে কোনো অবস্থানে গতিশক্তির সূত্র হবে mgl cos থিটা মাইনাস cos থিটা ম্যাক্স। তাহলে এখানে হচ্ছে যে কোনো থিটা অবস্থানে বলছে, তো আমাদের থিটা ম্যাক্স সবসময় প্রশ্নে আলাদা করে বলা থাকবে, আমাদের থিটা ম্যাক্সটা সবসময় প্রশ্নে আলাদা করে বলা থাকবে। এবং এই থিটা ম্যাক্সটা হচ্ছে আমাদের আসলে কি, কৌণিক বিস্তার, এটা মনে রাখবা, কৌণিক বিস্তার। সবসময় প্রশ্নে এটা বলে দেয়, তোমাকে বলবে যে এত ডিগ্রি টেনে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এই শর্টকাটটা এগুলো একটু মনে রাখবা, যে কোনো সময় যে কোনোটা লাগলে যাতে একবারে করে ফেলতে পারো, এক লাইনে করে ফেলতে পারবা, ঠিক আছে? ওকে, এবারে দেখো গড় বাধাদানকারী বল। তো এটা একটা শর্টকাট আমরা এখানে দেখাবো যাতে তোমরা ম্যাথটা অল্প সময়ে করতে পারো। আচ্ছা, তো এই শর্টকাটে দেখো কি লেখা আছে, x ইকুয়ালস টু s ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1। এখন n এর পরিচয়টা তুমি যদি বুঝতে পারো, এই ম্যাথ আসলে আর কিছু বোঝার নাই। তোমরা অনেক ম্যাথ করছো, ইভেন 9-10-এও করছো, এখানে বলা থাকতো যে একটি কাঠের তক্তায় 3 সেন্টিমিটার প্রবেশের পর গুলির বেগ অর্ধেক হয়ে গেছে, তাহলে গুলিটি আরো কত দূর যাবে, ঠিক আছে? এরকম বলে যে এত সেন্টিমিটার যাবার পর, তাহলে যত সেন্টিমিটার গেছে, যতটুকু প্রবেশ করছে, সেটা হচ্ছে আমাদের এস এর মান। এরপরে বলে যে থেমে যাবার পূর্বে সে আরো কতটুকু যাবে, সেটা হচ্ছে আমার এক্স এর মান। আর এন তাইলে আসলে কি হবে, মানে এখানে আসলে ম্যাথটা বোঝার হচ্ছে এন এর পার্টটা। এখন ধরো তোমাকে বলছে যে বেগ অর্ধেক হয়ে যায়, বেগ অর্ধেক হয়ে যায়, এই এনটা চিন্তা করতে হবে কতটুকু অবশিষ্ট আছে তার উপরে। তাহলে বেগ অর্ধেক হয়ে যায় কি আমি কি চিন্তা করতে পারি, বেগ অর্ধেক হয়ে যায় কি আমি চিন্তা করতে পারি হচ্ছে হাফ হাফ আকারে। তাহলে খেয়াল করো, এইটাই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশের হর আসলে কত, এই ভগ্নাংশের হর হচ্ছে 2, এই হর হচ্ছে 2। তাহলে হর যেটা, এই ভগ্নাংশের হর যেটা, সেটা হচ্ছে আমাদের আসলে এন। তার মানে বেগ অর্ধেক হয়ে গেছে এই কথাটা বললে আমরা আসলে এন এর মান কত বসাবো, 2 বসাবো। আচ্ছা, একইভাবে চিন্তা করো, তোমাকে যদি কেউ বলে যে ভাই ধরেন এরা বলছে যে বেগ 2/3 শেষ, হ্যাঁ যত টাইপ হইতে পারে আমরা একটু দেখি, দেখো ধরো বলছে বেগ 2/3 শেষ হয়ে যায়, তো মনে রাখবা কতটুকু বেগ শেষ হয়েছে ওটা দিয়ে তো কোনো গুলি আর সামনে যেতে পারে না, কতটুকু অবশিষ্ট থাকে, অবশিষ্ট বেগ দিয়ে গুলিটা কি বাকি পথ যায়। এজন্য শেষ বেগ দিয়ে করা যাবে না, দেখতে হবে বেগ কতটুকু অবশিষ্ট আছে। তাহলে এতটুকু শেষ হলে বেগ অবশিষ্ট কত আছে বলতো, বেগ অবশিষ্ট থাকবে 1 - 2/3, তাহলে 1/3 হচ্ছে অবশিষ্ট। এবার যতটুকু বেগ অবশিষ্ট থাকবে তার যেই হর, তার হরটা কত আছে, হর আছে হচ্ছে 3। এই জন্য আমার এন এর মান কত হবে বলতো, এন এর মান হবে হচ্ছে 3। তো আশা করি বুঝতে পারছো যে এন এর মানটা কেমনে চিন্তা করতে হয়। একদম লাস্ট একটা তোমাদের জন্য দেখাই, ধরো বলছে বেগ 2/3 হয়ে যায়, বেগ 2/3 হয়ে যায় আর কি। তাইলে বেগ 2/3 হয়ে যায়, এখানে তো আর অবশিষ্টর কথাটাই বলা আছে, তো আর বাদ দেওয়া লাগবে না। কিন্তু খেয়াল করো আমাদের ভগ্নাংশের উপরে লবটা কত আছে, লব হচ্ছে 1 আছে, লবটাকে 1 হতেই হবে, এখানে লব কিন্তু 2 আছে। তাহলে লবটাকে যদি জোর করে এখানে 1 বানাইতে হয়, এটাকে কিভাবে লেখা যাবে বলতো, এটাকে 1 বাই এই 3 এর নিচে 2টা যদি লিখি তাহলে হয়ে যায়। তাহলে খেয়াল করো 3/2 উল্টাইলে এটা 2/3 হয়ে যাবে, আর এখানে লবটা কত আছে, 1 আছে। তাহলে ভগ্নাংশ অবশ্যই লবটা 1 হইতে হবে। লব 1 থাকা অবস্থায় নিচে যেই হরটা থাকবে, এই হরটা হচ্ছে আমাদের এন এর মান। তাহলে এখানে আমার এন এর মান হবে 3/2। আশা করি বুঝছি এই টাইপের বাইরে এন এর মান এখানে আর কোনোভাবে দেওয়া সম্ভব না, ঠিক আছে? যে কোনো ম্যাথ আমরা এই টাইপে করতে পারবো, এই টাইপের যদি প্রশ্ন আসে। ওকে, এবার দেখো সিকের ওইটা একটা প্রশ্ন আসছে। তো প্রথমে সহজ একটা ম্যাথ এখানে আমরা করতেছি, এটা একটা দেখি। 8 কেজি ভরের একটি লোহার বল নির্দিষ্ট উচ্চতা থেকে পড়ে বালিতে 50 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায়। আচ্ছা, তাইলে আমার এখানে ধরো বালু আছে, তো উপরে উপরে হচ্ছে একটা বল রাখা আছে, উপরের থেকে যখন বলটা এভাবে পড়ে গেছে, পড়ার পর যেটা হয়েছে সে একটু বালুতে একটু একটু দেবে গেছে, বালুটা একটু দেবে গেছে। তাইলে এখন বলটা হচ্ছে আমার এতটুকু আছে, তাহলে যতটুকু উচ্চতা ছিল ততটুকু তো হয়েছেই, আবার যে এতটুকু সে কিন্তু নিচের দিকে নেমে গেছে, বালুটা একটু নেমে গেছে। তো ধরলাম এই ছোট অ্যামাউন্ট হচ্ছে এক্স আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে এইচ, ঠিক আছে? তাহলে আমার টোটাল যে সরণটা এখানে উল্লম্ব সরণটা হলো সেটা কত বলতো, টোটাল উল্লম্ব সরণ হচ্ছে এখানে আমার এইচ প্লাস এক্স। আচ্ছা, এতটুকু থামছে, এখন কি গড় বাধা
বল বের করতে বলছে, গড় বাধা মানে আসলে বল বের করতে বলা, ঠিক আছে, এফ বের করতে বলছে। এখন আমরা কি জানি বলতো, আমরা জানি যে আমাদের কৃত কাজের মানটা হচ্ছে mg ইন্টু উল্লম্ব সরণ। উল্লম্ব সরণ কত? h প্লাস এক্স, শুধুমাত্র h লেখা যাবে না। আচ্ছা, আর ডব্লিউ মানে আবার কি? এফ এক্স। এফ এক্সটা আসলে কি কার বলতো? এই এফ এক্সটা হচ্ছে এই যে যে বলটা পড়ছে উপর থেকে, লোহার বলটা পড়ছে, এই লোহার বলটা কতটুকু বল প্রয়োগ করছে। তো ধরো লোহার বলটা হচ্ছে আমার, এটাকে এফ পরিমাণ বল প্রয়োগ করছে, তাহলে এফ পরিমাণ বল প্রয়োগ করে সে কতটুকু সরণ হয়েছে, এক্স পরিমাণ। তাহলে এটা হচ্ছে লোহার বলের কৃত কাজ, এই এফ এক্সটা হচ্ছে লোহার বলের কৃত কাজ। এখন লোহার বল তো এমনি এমনি কাজ করতে পারে নাই, সেই শক্তিটা কই থেকে পাইছে? বিভব শক্তি থেকে পাইছে। এই জন্য এটা হচ্ছে বিভব শক্তি, আর এটা হচ্ছে কি কৃত কাজ। তাইলে এখানে আমরা কি লিখতে পারি এই পাশে? এম জি এইচ প্লাস এক্স। এখন বের করতে হবে হচ্ছে এফ এর মান। তাহলে মানগুলো একটু বসাই দিই। আমার এম এর মান কত আছে দেখো তো? এম এর মান আছে হচ্ছে 8, এইচ এর মান আছে হচ্ছে 10 মিটার, আর কতটুকু প্রবেশ করছে সেটা হচ্ছে আমার 50 সেন্টিমিটার, হুইচ ইজ 0.5 মিটার। তাহলে এম এর মান হচ্ছে আমাদের 8, জি এর মান আমাদের 9.8, এইচ এর মান হচ্ছে আমাদের 10, এক্স এর মান হচ্ছে 0.5, ডিভাইডেড বাই 0.5 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। আমাদের এখানে তাহলে থাকে হচ্ছে এই 0.5টা যদি উপরে চলে যায় সেটা 2 হয়ে যাবে, ঠিক আছে, মনে রাখবা। তাহলে 8 ইন্টু 9.8 ইন্টু 10 প্লাস 0.5 হচ্ছে 10.5, আর 0.5 গুণ হয়ে গেলে উপরে চলে গেলে এটা হয়ে যায় 2। এটাও কিন্তু ক্যালকুলেশন জানার একটা প্রসেস। আচ্ছা, তাহলে এটা দেখো ছোট হয়ে গেছে, এখন এখন এটাকে গুণ করো। এমসিকিউ আসলেও কিন্তু আমরা কাছাকাছি যেতে পারবো, সমস্যা নাই। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 1646.4 এত নিউটন। তাহলে আমাদের দেখো অপশনের মধ্যে ইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখন এটাই যদি ধরো তোমার এমসিকিউতে আসে, তুমি কি আসলে করতে পারবা কিনা একটু নিজে চিন্তা করে দেখো। তুমি যদি এটাই এমসিকিউতে আসে, তুমি এটাকে 8 রাখো, 9.8 কে 10 চিন্তা করো, 10.5 কে 10.5 চিন্তা করো, আর 2টাকে 2 রাখো। তাহলে খেয়াল করো 10.5টা 2 এর সাথে গুণ হয়ে কত হয়ে যাবে? এই দুইটা গুণ হয়ে যাবে হচ্ছে আমাদের কত? 80। আর এতটুকু গুণ হয়ে আমাদের হবে হচ্ছে 21। তাহলে 21 এর সাথে 80 গুণ হবে। এখন তুমি নর্মালি চিন্তা করো 21 এর সাথে 8টাকে গুণ করো, এটা তো পারবা হাতে কলমে অবশ্যই। 20 সাথে যদি 8 গুণ হয়ে 160 হয়, তার সাথে আরেকটা 8 হইলে তো 21 ইন্টু 8, তাহলে 168। তাহলে 168, তার সাথে একটা শূন্য দিয়ে দাও, 1680। তাহলে আমার অ্যান্সার আসলে কি 1680-র আশেপাশে হবে। 1680-র আশেপাশে অ্যান্সার আসলে কোনটা আছে? 1646.4 নিউটন। তা আশা করি বুঝছো, এমসিকিউ আসলেও এই অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে এই ক্যালকুলেশন গুলো আসলে কি করে ফেলা যায়। আচ্ছা, এবারে দেখো, আইওটি 19-20 একটা প্রশ্ন আসছে। কি বলছে? এ উডপেকার ইজ পেকিং এ ট্রি। কাঠঠোকরা আছে না, কাঠঠোকরা, একটা কাঠে একটা গাছ আছে, গাছে কন্টিনিউয়াসলি সে তার কাজ করতেছে। আচ্ছা, ইটস হেড কামস টু এ স্টপ ফ্রম এন ইন্টারনাল ইনিশিয়াল ভেলোসিটি। তো কামস টু এ স্টপ বলা মানে কি? তার শেষ বেগ কত হয়ে গেছে? 0। আর ইনিশিয়াল ভেলোসিটি বলা আছে, তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি বলা আছে। এটা ডিস্টেন্স অফ এত, তাহলে এস এর মান 4 ইন্টু 10⁻3, যেটা করলে আসবে 0.004 মিটার। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন? একদম ইজি ম্যান, একদম সহজ। দেখো একদম 9-10 এর যে ছোট ক্লাসের সূত্রগুলা, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইজ এ এস, এটা দিয়েই করে ফেলা যায়। তাহলে এখান থেকে এর মানটা কত আসবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই টুয়াইজ এস। তো যেহেতু কাঠঠোকরার মানে এরকম ঠোকর দেওয়ার পরে থেমে গেছে না, থেমে গেছে কেন? কারণ বাধা দিচ্ছে, এই জন্য দেখবা ত্বরণের মানটা নেগেটিভ আসবে, ঠিক আছে, বাট অ্যান্সার করার সময় আমরা নেগেটিভ লিখবো না, মন্দন হয়েছে আর কি। আচ্ছা, তাহলে মান বসাও। ভি এর মান হচ্ছে 0, ইউ এর মান বলছে 0.6 স্কোয়ার, আর এখানে 2 ইন্টু 0.004। এখন একটু ক্যালকুলেশন করে দেখো কত আসে, আমরা একটু দেখি। ফর্টি 5 মিটার পার
সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের এখানে যেহেতু মাইনাস আসছে, মাইনাসটা আসলে কি সিগনিফাই করে বলতো? মাইনাস বোঝায় যেটা আসলে মন্দন হয়েছে। তো মন্দন বলে যদি আমি মান বলি তখন তো আর মাইনাস বলা লাগে না। তো এখানে হচ্ছে আমার হবে 45 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এবার দেখো বুটেক্স 14-15 একটা প্রশ্ন আসছে। কি আসছে? এম ভরের একটি বস্তুর গতিশক্তি এত, ভরবেগ কত? তাহলে ইজি বিষয়, আমরা জানি গতিশক্তির মানটা হচ্ছে টি স্কোয়ার বাই টুয়াইজ এম। তাহলে ভরবেগের মানটা কত হবে? টি হবে রুট ওভার টুয়াইজ এম ই। তাহলে এখানে আমার অপশনে রুট ওভার টুয়াইজ এম ই, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুয়েট 8-9 সালে একটা প্রশ্ন আসছে, দেখো একটি বুলেট একটি দেয়ালের মধ্যে এত সেন্টিমিটার প্রবেশ করার পর আদিবেগের অর্ধেক হারায়। তাহলে অর্ধেক যদি হারায়, অর্ধেক অর্ধেক তো এখানে মিলে যাচ্ছে, কিন্তু তোমরা যাতে ভুল না করো এই জন্য তোমাদের আমি একটু বুঝাই দিচ্ছি। অর্ধেক হারাইলে অবশিষ্ট কত আছে? সবসময় অবশিষ্ট বের করে ম্যাথ করবা। অবশিষ্ট আসলে হাফই আছে, অর্ধেকই আছে। তো এই প্র্যাকটিসটা রাখবা, অবশিষ্ট বেগটা সবসময় বের করে নিবা, তাইলে আর কখনো ভুল হবে না। যতটুকু বেগ অবশিষ্ট থাকে তার হরটাই হইতেছে আমার এন এর মান, আমরা শর্টকাটে দেখছিলাম। আচ্ছা, কতটুকু প্রবেশ করছে সেটা হচ্ছে আমাদের এস, আর কত দূর যাবে সেটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এক্স এর মান চাইছে। তাহলে আমাদের শর্টকাট থেকে আমরা কি জানি? এক্স এর মান হচ্ছে এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1। তাহলে এস এর মানটা হচ্ছে 0.06 ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা হচ্ছে 0.06 ডিভাইড বাই, দেখো 3 আসতেছে। এটা একটা টেকনিক, একটু পরে বলতেছি। তাহলে এখানে অ্যান্সার আসবে হচ্ছে ভাগ করলে 0.02 মিটার। আচ্ছা, তাহলে সে আরো 0.02 মিটার যাবে। খেয়াল করে দেখো, সে আগে যতটুকু গেছে, বেগ হারানোর অর্ধেক হারানোর পর সে আর কতটুকু গেছে? 3/1 ভাগ। তো এটাকে টেকনিক আকারে মনে রাখবা। কি টেকনিক আকারে? যে বেগ যদি কখনো বলে অর্ধেক, এই ট্রিকটা মনে রাখবা। বেগ অর্ধেক হারালে, বেগ অর্ধেক হারালে আরো আরো s/3 অংশ যাবে, মানে আরো 3/1 যাবে। এটা মনে রাখবা। তাহলে খেয়াল করো, বেগ অর্ধেক হারাইছে, সে গেছিল কত? 0.06 মিটার। তাহলে সে আরো 3/1 মানে 0.06 ডিভাইড বাই 3। আলটিমেটলি তুমি 5 সেকেন্ডের মধ্যে এটা অ্যান্সার করে দিতে পারবা। আচ্ছা, এবার দেখো বুটেক্স 18-19 সালে আর একটা প্রশ্ন আসছে এই টাইপেরই, কিন্তু এটার একটু অ্যাডভান্স ভার্সন। তো একটু করে দেখি চলো। এত বেগে গতিশীল একটি বুলেট গাছের ভেতর এতটুকু ঢুকে থেমে যায়, কতটুকু ঢোকার পর এর বেগ অর্ধেক হবে? তো কতটুকু ঢুকে থেমে গেছে, দেখো আমরা যদি চিন্তা করি এরকম, যে আমার ধরো কাঠের যে টুকরাটা আছে, আমরা নর্মালি এইভাবে পড়ি যে এতটুকু ঢোকার পরে বেগ অর্ধেক হারায়, এরকম বলি আমরা, তাই না? তাহলে কতটুকু ঢোকার পর বেগ অর্ধেক হারায়, অতটুকু আমরা কি বলি সবসময়? এস বলি। তো ধরো এতটুকু ঢুকছে এস, এরপর বেগটা অর্ধেক হারাইছে, এরপর বলি কি আরো কতটুকু যাবে। তাহলে এরপর হচ্ছে আরো কতটুকু যাবে, সেটা হচ্ছে আমাদের এক্স। তাহলে মোট কতটুকু যাবে? হ্যাঁ, মোট যে সরণটা, মোট যতটুকু যায় সেটা হচ্ছে আমাদের আসলে কি এস প্লাস এক্স এর মান। এই প্রশ্ন দেখো সেটাই দিছে, যে বুলেট গাছের ভেতরে এতটুকু ঢুকে থেমে যায়। এতটুকু ঢুকে যদি থেমে যায় তাহলে মোট কতটুকু গেছে? 0.1। এই 0.1টাই হচ্ছে আমার এস আর এক্স এর যোগফলের সমান। ক্লিয়ার এটা? আচ্ছা, এবার দেখো কতটুকু ঢোকার পর বেগ অর্ধেক, বেগ অর্ধেক হ্রাস পেয়ে অর্ধেক হবে। তার মানে যখনই অর্ধেক বলছে, অর্ধেক অবশিষ্ট হয়েছে, তার মানে এই 2টা হচ্ছে আমার হর। আর এই হরটাকে আমরা আসলে কি বলি? এন বলি। হরটাকে আমরা কি বলি? এন বলি। তাহলে আমাদের সূত্র কি ছিল বলতো? টেকনিক ছিল এক্স ইকুয়ালস টু এস বাই এন স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে আমার মান লাগবে আসলে কার? দেখো কতটুকু ঢোকার পর, তো কতটুকু ঢোকার পর বেগ অর্ধেক হয়েছে সেটা হচ্ছে এস। তাহলে আমার কাছে কি জানতে চাইছে? এস জানতে চাইছে। তাহলে সবাইকে এস দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে একটা কাজ করি, এক্স এর মানটাকে এস দ্বারা প্রকাশ করি। এখান থেকে এক্স এর মানটাকে এস দ্বারা প্রকাশ করি। তাহলে এক্স এর মানটা এখানে বসাই দিই, 0.1 মাইনাস এস ইকুয়ালস টু এস বাই 2 স্কোয়ার মাইনাস 1। 2 স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা হবে হচ্ছে আমাদের এস বাই 3। তাহলে খেয়াল করো এই এসটার পাশে গিয়ে যোগ হয়ে যাবে। সো 0.1 ইকুয়ালস টু, এটা যোগ হয়ে গেলে হবে 4s বাই 3। তার মানে আমাদের এখান থেকে এস এর মানটা দাঁড়াচ্ছে 3/4 ইন্টু 0.1। 3/4 এর মান হচ্ছে 0.75, 0.1। 0.1 এর সাথে গুণ হইলে দশমিকটা কি আরেক ঘরের দিকে চলে আসবে।
মানে আর একটা শূন্য বাড়বে, তাহলে 0.075 মিটার। তো এটা হচ্ছে আমাদের কি হবে, অ্যান্সার হবে। তো দেখছো যে এত বড় প্রশ্ন বা এত কঠিন প্রশ্ন, তবুও কিন্তু আমরা মোটামুটি টেকনিক অ্যাপ্লাই করার মাধ্যমে অল্প সময়ে করে ফেলতে পারি। আচ্ছা, এবার দেখো বুটেক্সের 6-7 সালের আর একটা প্রশ্ন কি বলছে, যে 50 মিটার/সেকেন্ড বেগে ছোড়া একটি বুলেট একখণ্ড কাঠে এতটুকু প্রবেশ করতে পারে। আচ্ছা, এতটুকু প্রবেশ করতে পারে মানে কি বলতো? প্রবেশ করার পর শেষ বেগ কিন্তু কি, প্রবেশ করার পর শেষ বেগ কিন্তু কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি বলো? আমরা সূত্র জানি কি, এফ এক্স। তাহলে এক্স এর মানটা বলে দিছে 25 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এটাকে আমরা একটু x1 লিখে রাখি। x1, fx1 equals to হাফ এম ভি স্কোয়ার মাইনাস সিভি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ইউটা, আদি বেগটা, শেষ বেগ শূন্য। তাহলে বড় বেগ থেকে ছোট বেগটাকে বাদ দিতে হয়, ছোট বেগ শূন্য দেখে ওটা বাদ, ওটা লিখলাম না। তো এটা হচ্ছে আমাদের ফার্স্টের ইকুয়েশন। এবার সেকেন্ড ইকুয়েশন আমরা ডেভেলপ করি। দেখো সেকেন্ড ইকুয়েশন বলছে একই বেগ সম্পূর্ণ বুলেট এত সেন্টিমিটার অনুরূপ কাঠ। অনুরূপ কাঠ বলছে দেখে কিন্তু আমি এখানে এই এফটাকে আলাদা করব না, এফটাকে সেম রাখবো। কারণ কি, একই কাঠ হইলে বাধাও কি দিবে, একই রকম বাধা দিবে। এজন্য এই এফটা চেঞ্জ হবে না দুটো ইকুয়েশনে। আচ্ছা, কত বেগে বেরিয়ে যাবে, তার মানে এখানে শেষ বেগ চাইছে কিন্তু আদি বেগ একই রাখছে, একই বেগ বলছে, তার মানে আদি বেগ এখানে সেম। ওকে, তাহলে কতটুকু ঢুকছে, 9 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের x2। তাহলে f ইন্টু x2 ইকুয়ালস টু হাফ এম। আমাদের বড় বেগটা হচ্ছে এখানে কোনটা হবে, অবশ্যই আগের বেগটা হবে। তাহলে ইউ স্কোয়ার মানে 50 স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের ইউ হচ্ছে কত, একই বেগ 50। তাহলে 50 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন খেয়াল করে দেখো, আমরা হচ্ছে 2 ভাগ 1 করলে মোটামুটি ম্যাথটা সহজ হয়। তাহলে আমরা এখানে 2 ভাগ 1 করি। 2 ভাগ 1 করলে আমার এই যে উপর নিচের এফ এফ বাদ বাদ যাবে, বাদ যে থাকবে x2/x1, হাফ এম বাদ যাবে। তো এখানে থাকবে উপরে হচ্ছে 50 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, নিচে থাকবে 50 স্কোয়ার। তাহলে এখানে আমার আলটিমেটলি থাকতেছে 1 মাইনাস v/50 হোল স্কোয়ার। এবার খেয়াল করো x2/x1 এখানে একটা সেন্টিমিটারে দিচ্ছে, এটাও সেন্টিমিটারে দিচ্ছে। এখন যেহেতু আমরা এখানে অনুপাত করতেছি, আমার তো মিটারে কষ্ট করে কনভার্ট করার দরকার নাই, কারণ অনুপাত করলে ওই যে 100 দ্বারা যে তুমি ভাগ দিয়ে মিটার বানাবা, ওটাও কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে সরাসরি 25/9 লিখলে সমস্যা নাই। তো x2টা হচ্ছে আমাদের 9 আর x1 হচ্ছে 25। তাইলে এটা সমান হবে 1 মাইনাস v/50 হোল স্কোয়ার। এখন দেখো এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি v/50 হোল স্কোয়ার সমান 1 মাইনাস 9/25। তো 9/25 কে বাদ দিলে এটা থাকবে 16/25। তাহলে দেখো এই v/50 মান হবে রুট 16/25 which is 4/5। তাহলে v এর মানটা আমাদের দাঁড়াচ্ছে 4/5 ইন্টু 50। তাহলে কাটলে 40 মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। তো আশা করি প্রবলেমটা আমরা বুঝতে পারছি। এখন স্প্রিং বল অর্থাৎ পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের একটা টাইপ। সো এখানে আমরা আসলে দেখার চেষ্টা করব প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয়। আইওটি 17-18 সালে একটা প্রশ্ন আসছে, দেখেন যে ইন এ স্প্রিং ব্যালেন্স দ্য লেন্থ অফ দ্য স্প্রিং ইজ 20 সেন্টিমিটার। তার মানে এখানে আমাদের বলে দিচ্ছে ন্যাচারাল লেন্থটা হুইচ ক্যান রিড ফ্রম এত টু এত। আচ্ছা, তাইলে এটা হচ্ছে 0 থেকে 60 নিউটন পর্যন্ত রিড করতে পারে। তার মানে এখানে ফোর্সের যে রিডিংটা বা আমাদের যে বলের ভ্যালুটা, সে বলের ভ্যালু কত বলতো, 60 নিউটন। আচ্ছা, এবং সেই ক্ষেত্রে আমার এক্স এর যে ভ্যালুটা, এক্স এর ভ্যালুটা বলছে 20 সেন্টিমিটার, যেটাকে আমরা যদি হচ্ছে মিটারে নেই, এটা হবে 0.2 মিটার। আচ্ছা, এখন এইখান থেকে আমার কি বের করতে হবে, প্রথমে এফ এবং এক্স দেওয়া থাকলে এখান থেকে আমরা কি বের করতে পারি, স্প্রিং কনস্ট্যান্ট কে বের করতে পারি। তাইলে এখান থেকে স্প্রিং কনস্ট্যান্টটা দেখি কত আসে, f/x। সো এফ এর ভ্যালু এখানে বলছে হচ্ছে 60 আর এক্স এর ভ্যালু এখানে বলছে হচ্ছে 0.2। সো এই 0.2 যদি উপরে চলে যায়, এটা হচ্ছে 5 হয়ে যায় উপরে গেলে। তার মানে আমি লিখতে পারি 60 ইন্টু 5। তার মানে এখানে ভ্যালু আসবে 300 নিউটন পার মিটার। আচ্ছা, এখন পরবর্তী সেগমেন্ট যদি আমরা দেখি, পরবর্তী সেগমেন্টে এখানে কি বলছে দেখো, এখানে বলছে ফাইন্ড দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য স্প্রিং when it reads 40 নিউটন।
তার মানে 40 নিউটনের সময় পোটেনশিয়াল এনার্জি আসলে কত? তাহলে খেয়াল করো, এখানে নতুন যে ফোর্স সেটা যদি আমাদের 40 নিউটন হয়, আমার যেহেতু স্প্রিং পরিবর্তন করি নাই, তার মানে আমার স্প্রিং ধ্রুবকটা কি থাকবে? একই থাকবে। তাহলে স্প্রিং ধ্রুবক আমার আগে থেকে জানা আছে, সেটা হচ্ছে 300 নিউটন পার মিটার। 300 নিউটন পার মিটার। তাহলে এখানে এফ প্রাইম এবং কে এর ভ্যালু যেহেতু আমি জানি, এখান থেকে এক্স বের করতে পারবো, নতুন একটা এক্স আমি এখান থেকে বের করতে পারবো। সেটা কত হবে? এফ বাই এফ প্রাইম বাই কে হবে। যেহেতু আমরা জানি যে এফ ইকোয়ালস টু কে এক্স, তাহলে এক্স এর মান হবে এফ বাই কে। তাহলে এখানে আমরা মানটা একটু বসাই। আমাদের এফ এর মান হচ্ছে 40 আর কে এর মান হচ্ছে 300। সো এখানে কাটাকাটি করলে 4/30 থাকবে। সো 4/30 থাকলে এটা হচ্ছে 2/15 আকারে লেখা যায়। তাহলে 2/15 হচ্ছে মিটার। এবার আমাকে কি বের করতে হবে? পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা আসলে কত হয় একটা স্প্রিং এর ক্ষেত্রে? আমরা জানি পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা হয় হচ্ছে যতটুকু কাজ হয়েছে স্বীকৃত কাজের সমান, এবং সেটার মানটা হচ্ছে কত? হাফ। তার জন্য বলো তো এক্সট্রা কোনটা নিব? 40 নিউটনের জন্য যে সরণটা হয়েছে সেটা নিব। তাহলে 40 নিউটন বলের কারণে যে প্রসারণ, সেটা হচ্ছে আমাদের এই 2/5। তাহলে আমাকে এখানে এক্স প্রাইমটা নিতে হবে। এখন দেখো, হাফ, কে এর মান হচ্ছে আমাদের 300, আর এক্স প্রাইমের ভ্যালুটা হচ্ছে আমাদের 2/5। তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 4/15 স্কোয়ার। 15 স্কোয়ার হচ্ছে 225। আমরা কি করছি? এক্সটাকে একবার স্কোয়ার করে এখানে মানটা সরাসরি বসাই দিছি। এখন হচ্ছে আমরা ক্যালকুলেট করতে পারি, এখানে যদি 2 দ্বারা এখানে ভাগ করি তাহলে এটা হবে হচ্ছে 2। তাহলে উপরে আমার আছে হচ্ছে 600, উপরে আছে 600, নিচে আছে 225। তো এটাকেও ছোট করে আস্তে আস্তে ক্যালকুলেশন করতে করতে কাঙ্ক্ষিত উত্তর আসলে যাওয়া যায়। তো আমরা একটু করে দেখি কত আসে অ্যান্সারটা। 2.67 জুল। আচ্ছা, এখন আমরা এখান থেকে অপশন যদি চেক করে দেখি, 2.67 হচ্ছে আমাদের সি নাম্বারে আছে। পরবর্তী প্রশ্নটা দেখা যাক। বুয়েট 16-17 সালে আসছিল, কি বলছে? যে 3 কেজি ভরের বস্তুর উপর একটি বল ক্রিয়াশীল, বস্তুটির অবস্থান সমীকরণ বলা আছে। তার মানে এই বস্তুর যেই স্মরণের ইকুয়েশনটা বা অবস্থানের যে ইকুয়েশনটা, সেটা টি এর ফাংশন আকারে আমাদের এখানে বলা, যেখানে এক্স এর মান মিটার একক মানে এস এ একক বোঝাচ্ছে, এবং টি এর এককটা হচ্ছে সেকেন্ড। আচ্ছা, এখন খেয়াল করো, টি সমান 0 সেকেন্ড থেকে টি সমান 4 সেকেন্ড সময়ে বলটি দিয়ে বস্তুর উপর কৃতকাজ বের করতে হবে। এখন এই কৃতকাজ বের করার এখানে মেথড দুইটা আছে। আমরা সহজ যে মেথডটা আছে সেটা দিয়ে ম্যাথটা করার চেষ্টা করি। তো আমরা কি জানি? কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা কি জানি? কৃতকাজ মানে হচ্ছে গতিশক্তির কি? পরিবর্তন। তো গতিশক্তির পরিবর্তন মানে কি? হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তার মানে আমাকে কি বের করতে হবে বলতো? এই বেগ দুটা ব্যবহার করতে হবে, আদি বেগ এবং শেষ বেগ। এখন দেখো, এখানে অবস্থানের সমীকরণ বলা আছে। আচ্ছা, অবস্থানের সমীকরণ বলা থাকলে এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু থ্রাইস টি মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব। এখন এখান থেকে বেগ আনতে হবে। সো বেগ আমরা কেমনে আনতে পারি বলতো? যদি আমি এক্সটাকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি। সো টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? এটা থাকবে হচ্ছে 3, এটা থাকবে -8t, আর এখানে থাকবে হচ্ছে 3t স্কোয়ার। এখন বেগ লাগবে কয়টা বলো? বেগ লাগবে দুইটা, একটা হচ্ছে শেষ বেগ, একটা হচ্ছে আদি বেগ। তাহলে আদি বেগ আসলে কত সেকেন্ডে বলতো? যখন টি সমান 0 সেকেন্ড, তখন সেটাকে আমরা বলি আদি বেগ। তাহলে টি সমান 0 সেকেন্ডে যে বেগের মানটা থাকবে, এখানে সবগুলো মান টি আর টি শূন্য বসাইলে মান থাকে 3। তাহলে ইউ এর মানটা হবে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আদি বেগ। তো টি সমান 0 থেকে কোথায়? টি সমান 4 সেকেন্ডে যেতে হবে। তাহলে 4 সেকেন্ড পর যে বেগটা, সেটা হচ্ছে আমাদের আসলে কি হবে? শেষ বেগ হবে। তাহলে টি সমান 4 সেকেন্ডে যদি আমি এই বেগটা বের করি, তাহলে আমার সেটা হবে হচ্ছে শেষ বেগের মান। তাহলে একটু মান বসায় দাও, দেখো 3 মাইনাস 8 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 4 স্কোয়ার। তাহলে এখানে থাকতেছে 3 মাইনাস 32 প্লাস হচ্ছে এখানে 3 ইন্টু 16, এটা হবে 48। তাহলে এখানে আমাদের থাকতেছে কত দেখো? 48 এর সাথে 3 যোগ হয়ে হচ্ছে 51 হচ্ছে। 51 থেকে 32 আমাদের বাদ যাচ্ছে। তাহলে 51 এর সাথে 32 যদি বাদ যায়, আমাদের এখানে থাকে 21। আমাদের এখানে থাকতেছে 21। ওকে, তার মানে আমাদের এখানে মানটা আসতেছে হচ্ছে 51 মাইনাস 32, 19 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 19 আসে। এবার দেখো, এই ভ্যালুটা আমরা এখানে একটু বসাই দেই। আমার এম এর মান বলছে এখানে কত? 3 কেজি বলছে। তার মানে এম এর মান 3, ভি এর মানটা হচ্ছে আমাদের 19, আর ইউ এর মানটা হচ্ছে আমাদের 3। তাহলে এখানে ক্যালকুলেট করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা আসলে পেয়ে যাবো। আমরা একটু দেখি কত আসে।
ওকে, সো আমাদের অ্যান্সার আসে হচ্ছে 528 জুল। ওকে, সো আমাদের অ্যান্সার হচ্ছে 520 জুল। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নটা দেখা যাক। স্প্রিং নিয়ে একটা প্রবলেম বলছে, সাস্টে 12-13 সালে আসছে। কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিং কে টেনে প্রথমে লম্বা করা হয়েছে। আচ্ছা, তাহলে কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিং কে টেনে আমি ধরলাম এক্স পরিমাণ লম্বা করা হয়েছে। তাহলে ওই ক্ষেত্রে কে স্প্রিং ধ্রুবকের জন্য কৃত কাজ কত হবে বলতো? আমি লিখে রাখলাম হাফ কে এক্স স্কোয়ার, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন চিন্তা করো, দ্বিতীয় আর একটা স্প্রিং কে এর অর্ধেক পরিমাণ লম্বা করছি। আচ্ছা, তাহলে দ্বিতীয় যে আর একটা স্প্রিং তাকে কত পরিমাণ লম্বা করছি? দেখো, অর্ধেক পরিমাণ লম্বা করছি। তাহলে আগেরটা যেহেতু আমি এক্স পরিমাণ লম্বা করছি, এটার অর্ধেক কত হবে? x/2। আচ্ছা, অর্ধেক লম্বা করতে কি পরিমাণ কাজ করতেছে? দেখো, দ্বিগুণ কাজ করতে হয়েছে। তার মানে আগেরটা ডব্লিউ হইলে এটা কত হবে? 2w। তাহলে নতুন ইকুয়েশন লেখো, 2w সমান হবে হাফ কে প্রাইম। স্প্রিং কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কেমনে বুঝলা? কারণ দেখো কি বলছে, দ্বিতীয় একটি স্প্রিং। তো যখন স্প্রিং পরিবর্তন হয় তখন স্প্রিং ধ্রুবকটাও কি হয়? পরিবর্তন হয়। তাহলে দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবকটা বের করতে বলছে, সেটা আমরা ধরলাম হচ্ছে কে প্রাইম। এজন্য এখানে আমরা কে না লিখে কি লিখবো? কে প্রাইম লিখবো। আর তার জন্য স্মরণ কত দেখো, দ্বিতীয় স্প্রিং এর x/2, x/2 হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা দেখো লিখতে পারি টুয়াইস w ইকুয়ালস টু হাফ কে প্রাইম ইন্টু এটা হবে x²/4। তাহলে ফাইনালি আসলে আমরা কি লিখতে পারি? আমরা এটাকে আরেকটু ছোটখাটো করে ফেলি। সো ফাইনালি আমরা এটা এভাবে লিখতে পারবো যে হাফ, একবারে গুণ করে দিই, দেখো 2 এবং 8, 4 গুণ হয়ে 8 হয়ে যাবে। সো 1/8 কে প্রাইম x²। এটা হচ্ছে আমার 2w এর মান। এটাকে আমরা 2 নাম্বার দিয়ে রাখলাম। এবার দেখো, 1 আর 2 কে আমরা যদি সিম্পলি ভাগ করি, 2/1 যদি আমরা করে ফেলি, তাইলে এই কে প্রাইমটা উপরে থাকবে। আমার কে প্রাইমের মান কিন্তু বের করতে হবে, তাই না? তাহলে এই মানটা উপরে থাকবে আর এই মানটা নিচে থাকবে। তার মানে 1/8 কে প্রাইম x² ডিভাইড বাই 1/2 কে x² ইকুয়ালস টু, এখানে দেখো 2/1 করছে, তাহলে 2 এরটা উপরে 2w উপরে বসবে আর w টা নিচে বসবে। তাহলে 2w উপরে লিখলাম আর w টা নিচে লিখলাম। এবার দেখো ছোট্ট করে কাটাকাটি করে ফেলবো, w বাদ, x² বাদ। আচ্ছা, এই 2টা কোথায় চলে যাবে বলো? 2টা উপরে চলে যাবে। তাহলে একটা কাজ করি, আগে এখানে কাটাকাটি করি। এখানে এভাবে কাটাকাটি যায়, এখানে 4 থাকে, 4টা নিচে চলে আসবে। তাহলে এখানে থাকতেছে কে প্রাইম বাই 4k ইকুয়ালস টু 2। তাহলে খেয়াল করো কে প্রাইমের মান কত আসলো? কে প্রাইম হয়ে গেল 8k। 8k মানে কি বলতো? এই কেটা হচ্ছে আগেরটার, এই কেটা হচ্ছে আদি যে স্প্রিং ধ্রুবকটা আছে। তাহলে আদি স্প্রিং ধ্রুবকের কত গুণ হয়ে গেছে দেখো তো? 8 গুণ হয়ে গেছে। তাহলে মানটা হয়েছে হচ্ছে 8k। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে নতুন স্প্রিং ধ্রুবক কত, সেটার মান 8k। ওকে, এখন বিভব শক্তি এবং গতিশক্তির একটা টাইপ। তো তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েট এবং এসএসসি তেও কিন্তু করেছো। ইন্টারমিডিয়েটে তো অবশ্যই ছিল যে একটা বস্তুকে সার্টেন উচ্চতা থেকে ফেলে দেওয়া হতো, এরপর জানতে চাওয়া হতো যে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির কিছু একটা গুণ হবে। তাহলে ওই টাইপটা আমরা হচ্ছে এখানে একটু দেখার চেষ্টা করব। দেখো, আমাদের শর্টকাটটা হচ্ছে এক্স ইকুয়ালস টু h/n+1, যেখানে h এর মান বোঝাচ্ছে হচ্ছে মোট উচ্চতা, এক্স বোঝা হচ্ছে ভূমি থেকে উচ্চতা। অবশ্যই মনে রাখতে হবে ভূমি থেকে যে উচ্চতাটা হবে সেটা হচ্ছে আমার এক্স। তার মানে টোটালটা যদি আমার এইচ হয়, ভূমি থেকে উচ্চতা হবে হচ্ছে আমার এক্স, আর উপর থেকে উচ্চতা হবে h-x। আচ্ছা, আর এন এর পরিচয়টা কি? এন হচ্ছে আমাদের ই কে অপেক্ষা ইপিটা যত গুণ। অর্থাৎ এই যে দেখো, এই ইপি এর সাথে এন হচ্ছে গুণ আকারে থাকবে। তার মানে আমরা সহজে বলতে পারি এই এনটা হচ্ছে ইপি এর সহগ, তাই না? এই এনটা হচ্ছে কি ইপি এর সহগ, মানে ইপি এর সাথে যা থাকবে। তো আমরা কিন্তু প্রথমেও আজকে একটা ম্যাথ এরকম করাইছিলাম এবং তোমাদের বোঝাইছিলাম যে কিভাবে এন এর হিসাবটা করতে হয়। আচ্ছা, ঠিক আছে, তো চলো আমরা এবার নেক্সটের দিকে যাই। দেখো, এ বডি ইজ অ্যালাউড টু ফল ফ্রিলি ফ্রম এ হাইট অফ 30 মিটার। তার মানে টোটাল যে হাইট আমাদের বলে দিছে সেটা হচ্ছে আমাদের 30 মিটার। এখন ফ্রম দ্য গ্রাউন্ড, এই যে বলে দিছে ফ্রম দ্য গ্রাউন্ড মানে ভূমি থেকে হিসাব করতে হবে। আচ্ছা, where will be its kinetic energy will be, তাহলে ই এর কথা বলতেছে, কাইনেটিক এনার্জি will be twice the potential energy। তার মানে কি পোটেনশিয়াল এনার্জির দ্বিগুণ, twice ইপি। তার মানে ওরা বোঝার চেষ্টা করতেছে বা বলার চেষ্টা করতেছে যে ই কে ইজ ইকুয়াল টু twice
ইপি। এখন আমাদের নিয়ম কি ছিল, টেকনিক কি ছিল? টেকনিক হচ্ছে যে ইপি এর সাথে যে সহগটা থাকবে, যে কোফিশিয়েন্ট থাকবে, সেটা হচ্ছে আমার এন। তাহলে আমার এন এর মানটা আসলে এখানে কত বলতো? এন এর মান হচ্ছে 2। এখন আমাদের শর্টকাট টেকনিকটা কি? শর্টকাট টেকনিক হচ্ছে এক্স এর ভ্যালুটা এইচ বাই এন প্লাস 1। তো এইচ এর মান আছে আমাদের 30, এন এর মান আছে হচ্ছে আমাদের 2, তার সাথে 1 যোগ হয়ে নিচে 3 আছে, তার মানে অ্যান্সার হবে 10 মিটার। তো এটা হচ্ছে আমাদের অবশ্যই মনে রাখবা, এই এক্সটা কিন্তু ভূমি থেকে উচ্চতা। তো প্রশ্নে কিন্তু এটাই বলছে ফ্রম দ্য গ্রাউন্ড, এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে 10 মিটার। যদি এটা না বলতো অ্যান্সার কিন্তু 10 মিটার হইতো না, 20 হইতো। তখন উপর থেকে কিন্তু 20 আছে, অর্থাৎ তোমার যদি ভূমি থেকে বলছে দেখেই এখানে আমার অ্যান্সার হচ্ছে 10 মিটার। যদি বলতো উপর থেকে কত, তাহলে কিন্তু অ্যান্সার কত হইতো? 20 মিটার হইতো। যাই হোক, আমাদের অ্যান্সার হচ্ছে ভূমিটা, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, এবার দেখো সিকের ওয়েটে 2021 সালে একটা সুন্দর প্রশ্ন আসছে। কি বলছে? একটা সার্টেন উচ্চতা থেকে একটা বস্তু পড়ে গেছে। দেখো কি বলছে, যে এত গ্রাম ভরের, তার মানে এম এর মান বলে দিছে, কেজিতে নিলে এটা আসবে 0.25 কেজি। আচ্ছা, এত তাপমাত্রার একটি বরফখণ্ড নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিল। উচ্চতা বলে নাই, ধরলাম উচ্চতা হচ্ছে এইচ। মাটিতে পড়ার পর শক্তির সংরক্ষণশীলতা নীতির কারণে তোমাকে এনশিওর করে দিচ্ছে যে শক্তি সংরক্ষিত হয়েছে। নীতির কারণে উৎপাদিত তাপের জন্য বরফখণ্ডটি 10% গলে গেল। আচ্ছা, তার মানে বরফ গলন হচ্ছে এখানে। আচ্ছা, আহনাফ কত উচ্চতা থেকে বরফখণ্ডটি ফেলেছিল? তার মানে তোমার ওই এইচ এর মানটা আসলে এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে চিন্তা করো, যখন একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তু পড়ে যায়, তখন নির্দিষ্ট উচ্চতায় বস্তুর মধ্যে কি জমা থাকে বলতো? বিভব শক্তি জমা থাকে। তাহলে নির্দিষ্ট উচ্চতায় বস্তুর মধ্যে জমা ছিল কি? বিভব শক্তি। এবং সেই বিভব শক্তির কারণে বরফ কি হয়ে গেছে? গলে গেছে। কতটুকু গলছে? 10% গলছে। তার মানে বরফ গলনের জন্য শক্তি কতটুকু লাগে বলো? এমএলএফ, যে বরফ গলনের সুপ্ত তাপ দিয়ে যেটা এলএফটা থাকে, ল্যাটেন্ট হিট অফ ফিউশন। তাহলে ওই কতটুকু গলছে? 10%। তার মানে কি 10% এমএলএফ। তো আমরা ইপি বা বিভব শক্তির মানটা জানি, এমজিএইচ। 10% মানে হচ্ছে 0.1, আর এখানে আছে হচ্ছে এলএফ। তাহলে আমরা দুই পাশ থেকে সুন্দর করে কি এম এম বাদ দিতে পারি। তাহলে এখান থেকে আমার লাগবে এইচ এর মান বের করতে হবে। তাহলে 0.1 ইন্টু এই এলএফ এর মানটা হচ্ছে 3,36,000, এমনি মনে রাখতে পারো, অথবা 3.36 ইন্টু 10⁵ এভাবেও মনে রাখতে পারো। আচ্ছা, নিচে হচ্ছে আমাকে জি দ্বারা ভাগ করতে হবে, সো জি এর মান হচ্ছে 9.8। সো আমরা এই ক্যালকুলেশনটা একটু করে ফেলি। ওকে, সো আমাদের অ্যান্সার হচ্ছে 3428.57 মিটার। তার মানে দেখি আমাদের কোনটা মিলে। আমাদের মিলে হচ্ছে অপশন বি। ওকে, তো খুব সহজ একটা প্রবলেম ছিল, দেখছো যে একদম রিসেন্টলি আসছে সিকে রুয়েটে, মানে আগের বছর আর কি। এবার রুয়েটের একটা প্রশ্ন দেখো, যেটা বুয়েটেও আসছিল। 80 মিটার উচ্চতা থেকে একটি বল মেঝেতে পড়ছে এবং 20% শক্তি মেঝের সাথে প্রতিঘাতে হ্রাস পায়। তার মানে বুঝতেছো যে 20% শক্তি হচ্ছে আমার হ্রাস পায়। এখানে বলছে 20% শক্তি হ্রাস পায়। তাহলে বলো অবশিষ্ট আছে কতটুকু শক্তি? অবশিষ্ট আছে 80% শক্তি। 80% কে আমরা দশমিকে কত বলতে পারি? 0.8 বলতে পারি। এখন এই 80% শক্তির কারণেই কিন্তু তোমার যখন বস্তুটা উপর থেকে ভূমিতে পড়ছে, ভূমিতে পড়ার পর সে যখন এখান থেকে রিবাউন্ড করছে, তার কাছে কিন্তু মোট শক্তি নাই। মোট কতটুকু শক্তি আছে? যখন উপর থেকে পড়ছে তখন শক্তি ছিল এখানে এমজিএইচ। এখানে 20% শক্তি কি হয়ে গেছে? 20% শক্তি নষ্ট হয়ে গেছে। তাহলে নষ্ট হইলে এখন এখানে অবশিষ্ট কত? এখানে আছে হচ্ছে 0.8। এই যে 80% অথবা 0.8 পরিমাণ শক্তি আছে। তাইলে উপরে ছিল এমজিএইচ, নিচে 20% নষ্ট, তাহলে আছে 0.8 ইন্টু কি এমজিএইচ। এমজিএইচ এর 80% আছে। এবার এই যতটুকু শক্তি আছে, এই শক্তি দিয়েই তো সে উপরে উঠবে, তাই না? তাহলে আগের পরিমাণ যদি শক্তি থাকতো, তাইলে সে এখানে পড়ার পর আবার আগের পরিমাণ উচ্চতাতেই উঠতো। কিন্তু শক্তি তো এখানে নষ্ট হয়ে গেছে, তাহলে তুমি বুঝতেছো যে শক্তি সে আর টোটালটাই উচ্চতে উঠতে পারবে না। তাহলে আমরা ধরলাম সে এখন উঠতে পারবে ধরো এতটুকু, ধরলাম সেটা হচ্ছে আমাদের এইচ প্রাইম। তাহলে এইচ প্রাইম ওঠার জন্য যে শক্তি, সেই শক্তি হচ্ছে আমাদের এমজিএইচ প্রাইম।
আর এই শক্তিটা সে কই পাইলো, সে যে এইচ প্রাইম পরিমাণ উঠবে, এই শক্তিটা সে কই পাইলো? যতটুকু শক্তি তার মধ্যে আছে, কতটুকু জমা আছে? তার মধ্যে শক্তি জমা আছে 0.8 ইন্টু mgh। তাইলে এবার দুই পাশ থেকে দেখো সুন্দর করে mg বাদ যায়, তার মানে আমার এইচ প্রাইমের মান হবে 0.8 ইন্টু এইচ। তো এইচ এর মানটা আসলে কত? 80 মিটার, এটা হচ্ছে আমার এইচ এর মান। তাইলে 80 মিটার যদি এখানে আমরা বসাই দেই, 64 মিটার হচ্ছে আমাদের আনসার। তাহলে অপশন থেকে বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, এবার দেখো একটা অপশন চেক টাইপের একটা প্রশ্ন বইটা আসছিল, 12-13 সালে আসছে। বলছে নিচের বস্তু সমূহের মধ্যে কোনটির গতিশক্তি আসলে বেশি। এখন আমরা প্রত্যেকটার গতিশক্তি এখানে চেক করব। প্রথম যেটা আছে তার গতিশক্তি যদি বের করতে চাই, তার গতিশক্তি কত হবে? হাফ, ভর আছে দেখো থ্রাইজ এম, হাফ ইন্টু এম ইন্টু কি ভি স্কোয়ার, বেগটা কত? ভি। তাহলে দেখো এখানে থাকতেছে 3/2, তো 3/2 এর মান হচ্ছে 1.5 এম ভি স্কোয়ার। পরেরটা দেখো, পরেরটার মধ্যে যদি গতিশক্তি দেখি হাফ, ভর কত আছে? থ্রাইজ এম, আর বেগ কত আছে? টোয়াইস ভি, তাহলে টোয়াইস ভি হোল স্কোয়ার। তাহলে এখানে এই টোয়াইস ভিটা হয়ে যাবে 4v স্কোয়ার, তাহলে 4 এর সাথে 2 কাটাকাটি গিয়ে কত থাকবে? এখানে 2 থাকবে, 2 এর সাথে 6, 3 গুণ হয়ে কত হয়ে যাবে? 6, তাহলে 6 mv স্কোয়ার। এবার এর পরের দুইটা দেখো, এখানে যদি আমরা দেখি এটা এখানে থাকবে হাফ, ভর আছে টোয়াইস এম, আর বেগ আছে হচ্ছে থ্রাইস ভি। তাহলে এখান থেকে 2 আর 2 বাদ গেলে আমাদের থাকবে হচ্ছে 9 mv স্কোয়ার। আর একদম লাস্টেরটা যদি দেখো, এখানে হাফ, আমাদের ভর আছে হচ্ছে এম, আর বেগ আছে হচ্ছে 4v। তাহলে এখানে 4টা হচ্ছে 4 স্কোয়ার হয়ে কত হবে? 16, কাটাকাটি গিয়ে থাকবে 8, তাহলে 8 mv স্কোয়ার। এখন তোমরা নিজেরাই বুঝতেছো যে অ্যাকচুয়ালি কোনটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চারটার মধ্যে আমাদের সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে আমাদের এটা, আমাদের সবচেয়ে বড় হচ্ছে এটা। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, তার মানে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার চলো আমরা পরবর্তী প্রবলেমটা একটু দেখে নিই। বুয়েট 10-11 সালে একটা প্রশ্ন আসছে, দেখো কি বলছে। 25 কেজি ভরের এম এর মান বলে দিছে, কোন বস্তুকে 40 মিটার উঁচুতে খাড়াভাবে তুললে বস্তুটির স্থিতিশক্তি কত হবে? আচ্ছা, তো একটা বস্তুকে তুমি যখন একটা সার্টেন উচ্চতায় তুলবা, খাড়াভাবে তুলছো, কতটুকু উচ্চতায় তুলছো? 40 মিটার উচ্চতায় তুলছো। তো জিজ্ঞাসা করছে স্থিতিশক্তি কত হবে। তো মনে রাখবা এই স্থিতিশক্তির যে পরিবর্তনটা, স্থিতিশক্তির যে পরিবর্তনটা সেটা হচ্ছে আমাদের কৃতকাজের সমান। আচ্ছা, তাহলে এখন এখানে খেয়াল করে দেখো আমাদের স্থিতিশক্তির যে পরিবর্তন সেটা হচ্ছে এখানে আমাদের mgh। যেহেতু আমরা এখানে ভূমি ধরছি, এটাকে যেহেতু আমরা ভূমি ধরছি, তো ভূমির এইচটাকে আমরা নর্মালি কি ধরি? 0 ধরি। আর এখানে আমার এইচ এর মানটা হচ্ছে আসলে কত? 4। তাহলে এই পরিবর্তনটাই হচ্ছে আমাদের এই এইচ এর মানটা। তো এখানে সরাসরি mgh লিখলেই হবে, এটা সে কৃতকাজের সমান অথবা স্থিতিশক্তির পরিবর্তন। তাহলে আমাদের এটাই হচ্ছে স্থিতিশক্তির মান। তাহলে যেই প্রশ্নটা আমাদের করছে ওটা করার জন্য mgh করলে আমাদের কাজ শেষ। তাহলে mgh করলে অ্যান্সারটা কত আসবে? এম এর মান আছে হচ্ছে আমাদের 25, জি এর মান আছে 9.8, আর এইচ এর মান আছে 40। এটাই হচ্ছে আমাদের স্থিতিশক্তির মান। আমরা দেখি কত আসে। দেখো এই 25 কে 4 এর সাথে গুণ করলে এটা হবে হচ্ছে 100, আর এখানে যে শূন্যটা দেখতে পাচ্ছ, এই শূন্যের কারণে এই দশমিকটা থাকবে না, দশমিকটা নাই হয়ে যাবে। তাহলে এখানে কত থাকতেছে? এটা হয়ে যাবে 98। তাহলে আমরা এই এই শূন্যর জন্য দশমিকটা বাদ হয়ে গেছে, এই জন্য এটা হয়ে গেছে 98, আর এই 4 এর সাথে 25 গুণ হয়ে 100 হয়েছে। তাহলে আলটিমেটলি গুণফলটা কত আসলো? 9800, 9800 জুল। তাহলে অপশন থেকে 9800 জুল হচ্ছে আমাদের এখানে কি হবে? 9800 জুল হচ্ছে এখানে আমাদের অ্যান্সার হবে। এখন দেখো অপশনের আশেপাশে আসলে আমাদের কোনটা আছে দেখো তো। অপশনের আশেপাশে আমাদের আছে হচ্ছে 9810 জুল।
আমাদের 9810 জুল হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, ইফ দ্য কাইনেটিক এনার্জি অফ এ বডি ইজ ইনক্রিজড বাই 300%। আচ্ছা, তাহলে কাইনেটিক এনার্জি আগেরটা যদি আমার ইকে 1 হয়, আমার ইকে 2টা কত হবে বলতো? ইকে 2 হবে আগেরটার 300% বেশি। তো 100% আসলে মানে কি বলতো? 100% মানে কি? এই পার্সেন্ট মানে বোঝাই হইতেছে 1/100। পার্সেন্টকে আমরা কি লিখতে পারি? 1/100 লিখতে পারি। সো 100 কাটলে কত থাকে? 1 থাকে। তাহলে 100% যদি 1 এর সমান হয়, তাহলে অবশ্যই 300% কার সমান হবে? 3 এর সমান হবে। তাইলে কেউ যদি ইনক্রিজ করে 300%, ইনক্রিজ করা মানে কি? বৃদ্ধি পাইছে। তো আগেরটা তো আর চেঞ্জ হয় নাই। তোমার টাকা আজকে 100 টাকা আছে, তোমার টাকা যদি 3 গুণ বৃদ্ধি পায়, তার মানে তোমার 100 টাকার 3 গুণ কত হয়? 300 টাকা। তাহলে 300 টাকা যদি বৃদ্ধি পায়, তাহলে তোমার কাছে তো আগের 100 টাকা তুমি ফেলে দাও নাই, ওটাও আছে। তাহলে আগের 100 টাকাও আছে, আবার 300 টাকা বাড়ছে, ওটাও আছে। তাহলে মোট টাকা কত হবে? 400 টাকা হবে। তার মানে 3 গুণ বৃদ্ধি পাওয়া মানে আসলে 4 গুণ হয়ে যাওয়া। তাহলে 300% বৃদ্ধি পাওয়া মানে আসলে কত গুণ হয়ে গেছে বলতো? 4 গুণ হয়ে গেছে। তার মানে এটা হবে 4ek1। এখন দেখো, ইটস মোমেন্টাম ইজ ইনক্রিজড বাই, মোমেন্টামের রেশিওটা চাইছে যে কতটুকু বাড়ছে আর কি। তাইলে আমার প্রথম ek1 এর জন্য মোমেন্টামকে আমি ধরলাম p1, মানে ভরবেগ ধরলাম p1, আর ek2 এর জন্য ভরবেগ ধরলাম আমরা হচ্ছে p2। তাইলে এখন আমি যদি সূত্র জানি আমরা কি বলতো, যে ইক এর মানটা হচ্ছে p²/2m। তাহলে ইক এর সাথে পি এর সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে আমি বলতে পারি দেখো, যে p2/p1 হোল স্কয়ার হবে হচ্ছে ek2/ek1। এখন খেয়াল করে দেখো, আমার লাগবে p2 এর মান, তাহলে কি রুট করতে হবে। তাহলে রুট করলে এখানে কি থাকে? p2 এর মান হবে √ওভার ek2/ek1। ek2 এর মান হচ্ছে 4ek1, আর নিচে আগে থেকে ek1 একটা আমাদের আছে, তার সাথে কি এই p1টা গুণ হবে। তাহলে এখানে দেখো, ek1 সুন্দরভাবে কাটলে আমাদের এখানে টুয়াইস p1 হবে। তাহলে টুয়াইস p1 হচ্ছে নতুন যে ভরবেগ, সেটা নতুন ভরবেগ হচ্ছে টুয়াইস p1। কিন্তু দেখো কি চাইছে, কতটুকু ইনক্রিজ। ইনক্রিজ বা ডিক্রিজ যেটাই বলুক না কেন, এটা মানে পরিবর্তন বোঝায়। তাহলে পরিবর্তন কিন্তু 2p1 না, 2p1 হচ্ছে ফাইনাল ভ্যালু। তাহলে পরিবর্তন কতটুকু? পরিবর্তন হচ্ছে এই p2 থেকে আমার p1 কি দিতে হবে? বাদ দিতে হবে। সো p2 হচ্ছে 2p1, p1 তো আছে, তাহলে বাদ গেলে কত থাকে? p1 থাকে। তাহলে p1 মানে আসলে কি বলতো, যে 100% মান হচ্ছে 1। তাহলে p1 মানে কি? মনে মনে এখানে কি আছে? একটা 100% আছে। তাহলে দেখো কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? বৃদ্ধি পাইছে হচ্ছে 100%। তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের কোনটা বলতো? আমাদের অ্যান্সার হবে 100%। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলো দেখে ফেলি। বুয়েট 2021 সালে একটা প্রশ্ন আসছে বিভব শক্তি এবং গতিশক্তি থেকে। তো কোভিড এর পরবর্তী সময়, তো একটা রিলেভেন্ট একটা প্রশ্ন, দেখো কি বলছে। কোভিড অতিমারী সময়ে এত ভরের একটা পিক আপ ট্রাক, এটা হচ্ছে পিক আপ ট্রাকের ভর দিছে। তাহলে ধরো এটাকে আমি ধরলাম এম পি, পিক আপ ট্রাকের ভর, এবং এত কেজি ভরের মাইক্রোবাস, তাহলে এই ভরটা আমরা ধরলাম মাইক্রোবাসের ভর এম এম। আচ্ছা, অক্সিজেন সিলিন্ডার সরবরাহের জন্য হাসপাতালে যাচ্ছিল, পিক আপ ট্রাকের বেগ ঘন্টায় এত কিলোমিটার। তাহলে পিক আপের ভর, পিক আপের বেগ, তাহলে পিক আপের বেগ কি হবে? ভিপি 80 km/h। আচ্ছা, আর ওইখানে বলছে একই গতিশক্তি সম্পন্ন হতে হলে মাইক্রোবাসকে কত বেগে চলতে হবে। সো মাইক্রোবাসের বেগ চাইছে। এখন এই বেগটাকে চাইলে তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করেও করতে পারো, নাও করতে পারো, কোনো সমস্যা নাই, কারণ আমরা অনুপাত দিয়ে আসলে ম্যাথটা করব। এখন দেখো কি বলছে, মূল শর্ত হচ্ছে ভাইয়া এখানে একই গতিশক্তি সম্পন্ন হতে হলে। একই গতিশক্তি সম্পন্ন হওয়া মানে কি? মানে হচ্ছে আমার পিক আপের যে গতিশক্তিটা আর মাইক্রোবাসের যে গতিশক্তিটা, সেটা পরস্পর কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে পিক আপের গতিশক্তি কি হবে? হাফ পিক আপের ভর, পিক আপের বেগ, আর এই পাশে মাইক্রোবাসের ভর, মাইক্রোবাসের বেগের উপরে হোল স্কয়ার। আমার লাগবে হচ্ছে ভিএম। তাহলে ভিএমটাকে সেপারেট করে ফেলি। আমার দুই পাশ থেকে দেখো এই হাফ হাফ এমনি চলে যাচ্ছে। তাহলে হাফ হাফ চলে গেলে আমার এখান থেকে কি লেখা যায়? এই ভিএম এর মানটা হবে, ভিএম এর মান হবে, দেখো এখানে কিন্তু রুটও করতে হবে। আচ্ছা, রুটটা পরে করি।
তাহলে এটা হবে হচ্ছে ভিপি স্কোয়ার ইন্টু এমপি বাই এম এম। এখন এখান থেকে দেখো ভিএম এর মানটা তাহলে হবে ভিপি, এখানে রুট করে দিচ্ছি আমরা, এমপি বাই এম এম। তাহলে এখন ভিপি এর মান দেখো বলা আছে 80 কিলোমিটার পার আওয়ার, এমপি এর মান দেখো বলা আছে 4 ইন্টু 10⁻³ এম এম এর মান দেখো বলা আছে 10⁻³। দেখো খুব সুন্দর মান দিয়ে দিছে, সো মাশাআল্লাহ কাটাকাটি চলে গেছে। তাহলে রুটের মধ্যে 4 আছে, এটা বেরোয় কত আসবে? 2 হবে। তাহলে 80 ইন্টু 2 কত আসে? 160। আর ইউনিটটা কি ছিল? কিলোমিটার পার আওয়ার, তাহলে এখানে ইউনিটটা হবে কিলোমিটার পার আওয়ার। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, আশা করি এই সহজ প্রশ্নটা আমরা বুঝতে পারছি। এবার দেখো কুয়েট 1920 সালে আর একটা প্রশ্ন আসছে, ইজি একটা প্রশ্ন। কি বলছে তোমরা পড়লেই বুঝতে পারবা। নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তু ফেলে দেওয়া হয়েছে ভূমি থেকে 10 মিটার উচ্চতায়। তো ভূমি থেকে উচ্চতা আমরা সবসময় কি ধরি? এক্স ধরি। গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ, তাহলে কি বলছে? গতিশক্তিটা হচ্ছে স্থিতিশক্তির দ্বিগুণ, তাহলে স্থিতিশক্তির সাথে কত গুণ করব? 2 গুণ করব। আর আমাকে এক্স এর মানটা দিয়ে দিছে 10 মিটার। বলছে কত উচ্চতা থেকে বস্তুটিকে ফেলা হয়েছিল, তার মানে এইচ এর মান জানতে চাইছে। তাহলে ভাইয়া দেখো এই জিনিসটা দেখে তোমার বুঝতে পারা উচিত যে ইপি এর সাথে যে সহগটার কথা আমরা বলি, যখন ইকে এর সাথে সহগ 1 থাকে তখন ইপি এর সাথে যে সহগটা থাকে ওটাই তো আমার এন। তার মানে আমি কি বলতে পারি বলতো? এই 2টা হচ্ছে আমার এন এর ভ্যালু। তাহলে আমাদের একটা শর্টকাট ছিল, কি শর্টকাট? এক্স এর মানটা হচ্ছে এইচ ডিভাইডেড বাই n+1। এখানে আমাদের এইচ এর মান জানতে চাইছে, তাহলে এইচ এর মান হবে এক্স এর মানের সাথে এটা গুণ। তাহলে এক্স এর মান হচ্ছে 10, এন এর মান হচ্ছে 2, তার সাথে 1, তাহলে গুণ হলে কত আসবে? 30 মিটার। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, এবার দেখো কাজ শক্তি উপপাদ্য থেকে একটা প্রশ্ন আসছিল, যেটা আসলে আইওটি 21-22 সালে আসছে। ওকে, এ ট্রাক অফ মাস এত কেজি, তাহলে কি বলছে ভাইয়া? এখানে ভর বলে দিছে, মুভস উইথ এ ভেলোসিটি অফ এত কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তো এখানে একটা ভেলোসিটি বলে দিছে, মনে রাখলাম। দ্য ট্রাক স্টপড এট এ ডিস্টেন্স অফ 50 মিটার। আচ্ছা, তাইলে ট্রাকটা 50 মিটার দূরত্ব থেমে গেছে, তার মানে এখানে এস এর মানটা বলে দিছে। আর এটা হচ্ছে আমার আগের ভেলোসিটি, তাহলে এই ভেলোসিটিটা হচ্ছে আমাদের ইউ। ইউ এর ভ্যালুটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। আমরা এটাকে একটু আলাদা করে লিখে রাখি। আচ্ছা, তার মানে আমাদের ইউ এর ভ্যালু বলে দিছে 60 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটারে কনভার্ট করে নেই, মিটার পার সেকেন্ডে। তো এটা জেনে রাখো 3.6 দ্বারা ভাগ দিলে কিলোমিটার পার আওয়ার থেকে সেটা মিটার পার সেকেন্ড হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা একটু ক্যালকুলেট করে দেখি এটা কত আসে। 16.67 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন দেখো এই যে সে থেমে গেছে, কত দূরে থেমে গেছে? দেখো 50 মিটার দূরত্বে থেমে গেছে, সে 50 মিটার দূরত্বে থেমে গেছে বাই অ্যাপ্লাইং ব্রেক, ব্রেক চাপছে। আচ্ছা, ইফ দ্য ফ্রিকশনাল ফোর্স, আচ্ছা ফ্রিকশনও আছে ব্রেকও আছে, তো এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। ব্রেকও আছে আবার কি ফ্রিকশনও আছে, মানে ঘর্ষণও আছে। ফোর্স অফ দ্য গ্রাউন্ড ইজ 200 নিউটন। তাহলে ব্রেক জনিত যে বলটা সেটা আমাদের বলে নাই, আমাদের ঘর্ষণের বলটা বলছে। ঘর্ষণ কত বলছে? 200 নিউটন বলছে। দেন ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স ডিউ টু ব্রেক, তাহলে ব্রেকের জন্য যে বল সেই বলটা আমাদের কাছে জানতে চাইছে। এখন একটু কমন সেন্স খাটাও। একটা ট্রাক যখন চলে, হ্যাঁ, একটা ট্রাক যখন চলে, মনে করো তোমার একটা ট্রাক আছে হচ্ছে এরকম, এই হচ্ছে তোমার একটা ট্রাক আছে। তো ট্রাকটা যখন আস্তে আস্তে রাস্তা দিয়ে যায়, তো ট্রাকটা আস্তে আস্তে যখন রাস্তা দিয়ে যায়, তখন সামনের দিকে যাওয়ার সময় সে ব্রেক চাপছে। তাহলে ব্রেক কোন দিকে কাজ করে বলতো? আমি সামনে যাচ্ছিলাম, ব্রেক ধরলাম, তার মানে কি পেছন দিকে একটা বল প্রয়োগ করা হয়েছে। আমি যদি সামনের দিকে বল প্রয়োগ করতাম তাহলে আমি আসলে কখনো থামতাম না, আমি সামনের দিকে চলে যেতাম, তাই না? তাহলে ব্রেক জনিত যে বলটা সেটা কোন দিকে কাজ করবে বলতো? ব্রেক জনিত বল কাজ করবে বাম দিকে। আবার আমরা জানি যে ঘর্ষণ বল সবসময় কোন দিক কাজ করে? ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে কাজ করে। তাহলে আমি গতিশীল ছিলাম সামনের দিকে, ঘর্ষণ বল তাহলে কাজ করবে অবশ্যই পেছন দিকে। তাহলে ট্রাক যাচ্ছিল যেদিকে, ঘর্ষণ বল এই চাকায় তার বিপরীত দিকে কাজ করবে, তাহলে ঘর্ষণ বলের দিকেও আমার পেছন দিকে।
এটাকে লিখে রাখলাম এফ কে। তাহলে খেয়াল করো এখানে ব্রেক জনিত বলের দিকও যা ঘর্ষণ জনিত বলের দিকও কি একই, তার মানে দুইটা বল একই দিকে কাজ করতেছে। ওকে ফাইন। এখন দেখো তাহলে আমাকে যখন বের করতে বলছে ম্যাগনিটিউড অফ ফোর্স ডিউ টু ব্রেক, মানে ব্রেকের বল বের করতে বলছে, আমরা কি করতে পারি, আমাদের জানি যেহেতু কাজ শক্তি উপপাদ্য, তার মানে কি ডব্লিউ ইকুয়ালস টু হাফ এম বড় বেগ মাইনাস ছোট বেগ। তো বেগ আসলে বড় এখানে কোনটা বলতো, ইনিশিয়াল বেগটা হচ্ছে বড়, এই যে 16.67, এটা থেকে বাদ দিতে হবে কোনটাকে, থেমে গেছে যে, যেহেতু এখানে বলছে যে স্টপড, তার মানে তার শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 0, তার মানে 0 স্কোয়ার। এখন দেখো কাজের জন্য কি লাগে, বল গুণ সরণ লাগে। এখন থামলো কেন, সে আসলে কেন থামলো, কোন বলের কারণে, একসাথে ঘর্ষণ বল কাজ করছে আবার ব্রেকও বল কাজ করছে, তাহলে দুইটা বল কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে ব্রেকের জন্য এবং ঘর্ষণের জন্য, তাহলে বলের সাথে কি করতে হয়, দূরত্বকে গুণ করতে হয়। দূরত্ব কত বলতো, দূরত্ব আছে এস, হাফ এম ইন্টু 16.67 স্কোয়ার। এবার আমাদের মান বের করতে হবে কার, এফ বি বের করতে হবে। সো এফ বি যদি বের করি, এফ বি বের করতে হবে, দেখো তাহলে এফ বি প্লাস এফ কে হবে হাফ এম এর মান বলছে হচ্ছে আমাদের 900, তারপরে 16.67 হোল স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের এস, এস এর মান হচ্ছে 50। তাহলে একটু দেখি কত আসে। আচ্ছা, তো এখানে আমাদের ভ্যালু আসে হচ্ছে 2500। তো মোট বল হচ্ছে 2500। তাহলে আমাদের এখানে বের করতে হবে ব্রেকের বল, তাহলে এফ বি কি হবে, 2500 থেকে এফ কে কে বাদ দিতে হবে। তো এফ কে এর মান বল আছে 200, তাহলে 2500 থেকে বাদ যাবে 200, তার মানে এখানে আমাদের অ্যান্সার আসবে 2300 নিউটন। সো 2300 নিউটন হবে হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। তার মানে কোনটা হবে অ্যান্সার বলো তো, অ্যান্সার হবে 2300। ওকে, আশা করি বুঝছি। আমরা জানি যে আমাদের কতটুকু ওয়ার্ক ডান হয়েছে বা কৃত কাজ হয়েছে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি চেঞ্জের সমান। তাহলে আমরা কতটুকু কাজ হয়েছে সেটা বের করার জন্য কি করি, বলের সাথে সরণকে যোগ গুণ করি। তাহলে টোটাল কতটুকু বল আছে, ব্রেকের জন্য একটা বল, ঘর্ষণের জন্য একটা বল, তার সাথে সরণটাকে আমরা গুণ করছি। তাহলে বল গুণ সরণ হচ্ছে কৃত কাজ, আর এখানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন আছে হাফ ইন্টু এম ইন্টু আদি যে বেগটা আছে তার উপর স্কোয়ার। এরপরে কি করছি আমরা, ওই দুইটা বলের মানটা বের করছি। দুটা বলের মান কেমনে বের করলাম, যা যা এখানে বলছে, যা যা এখানে বল বলছে সবগুলো আমরা এখানে বসাইছি। তাইলে সবগুলো বসানোর পরে মান আসছে হচ্ছে আমাদের 2500। দুটার মান যদি 2500 হয়, তার থেকে ঘর্ষণটাকে কি দিতে হয়েছে, বাদ দিতে হয়েছে। ঘর্ষণ কত বলছিল, 200 বলছিল, এটাকে বাদ দিলে অ্যান্সার আসবে 2300 নিউটন। আচ্ছা, এবার দেখো আইওটি 19-20 আসা আর একটা প্রশ্ন, দ্য মাজল ভেলোসিটি অফ এ এত গ্রাম বুলেট। তাহলে এম এর মান বলে দিছে 3.30, গ্রামে নিয়ে আমরা ম্যাথ করতে পারবো না, সো কেজিতে নিতে গেলে 10⁻³ দ্বারা গুণ করতে হবে। ফায়ার্ড ফ্রম এ রাইফেল ইজ এত, তাহলে হচ্ছে তার ইনিশিয়াল ভেলোসিটি জাস্ট অ্যাজ ইট লিভস দ্য 45 সেন্টিমিটার ব্যারেল। তাহলে কতটুকু ব্যারেল সে আসলে অতিক্রম করছে, কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করছে, সেটার মানটা হচ্ছে 45 সেন্টিমিটার। মিটারে নিলে 100 দ্বারা ভাগ করলে তুমি দেখবা 0.45 মিটার হবে। আচ্ছা, এখন দেখো বলছে অ্যাজিউম দ্যাট দ্য ব্যারেল ইজ ফ্রিকশনলেস, মানে ঘর্ষণ নাই বলছে, এন্ড এ কনস্ট্যান্ট হরাইজন্টাল অ্যাক্সেলারেশন অফ দ্য বুলেট ইজ ইন দ্য ব্যারেল, যে বুলেটটা যে গেছে সেটা একটা কনস্ট্যান্ট মানে ধ্রুবক একটা বেগে গেছে, ঠিক আছে। ওকে, হোয়াট ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য রাইফেল, তাহলে বল চাইছে, কতটুকু বল সেটা চাইছে, যেই বলটা হচ্ছে কার উপর কাজ করছে দেখো তো, অন দ্য বুলেট হোয়াইল ইট ইজ ইন দ্য ব্যারেল। তাইলে ওই বুলেটটার উপরে বা গুলির উপরে কতটুকু বল আসলে কাজ করছে এটা জানতে চাইছে, মানে এফ এর মান জানতে চাইছে। এখন তুমি একটু কমন সেন্স খাটাও, এফ এর মান জানতে চাইছে, এস দিয়ে দিছে, এম দিয়ে দিছে, একটা বেগ দিয়ে দিছে, তাহলে কি করা যায় বলতো, তাহলে আমরা লিখতে পারি না যে কৃত কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তন। তাহলে হাফ এম, যেহেতু থেমে গেছে তার মানে শুধুমাত্র এ বেগটা হচ্ছে তার থাকবে এম ইউ স্কোয়ার। তাইলে কাজের মান কত হবে বলো, এফ ইন্টু এস, আর এখানে থাকবে হাফ
এম ইউ স্কোয়ার। এখান থেকে কষ্ট করে এফ এর মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে দেখো এম এর মান কত, 3.30 ইন্টু 10⁻³ আর ইউটা হচ্ছে 965 ডিভাইডেড বাই এস এর মানটা কত বলছে আমরা বের করছি 0.45। এখন একটু দেখি কত আসে। আচ্ছা দেখো আমাদের মান আসছে 3.538 এত নিউটন। তাহলে এত নিউটন হচ্ছে আমাদের এখানে ভ্যালুটা আসতেছে। তো আমরা একটু দেখি যে আমাদের মাজল ভেলোসিটি যেটা বলছিল এত গ্রাম, রাইফেলের যেটা ভেলোসিটি বলছে তাকে কিন্তু আমার এখানে কি করতে হতো, স্কোয়ার করতে হতো। তার মানে এই ভ্যালুটাকে আমার স্কোয়ার করতে হবে, তার মানে আগের মানের সাথে আমাকে একটু চেঞ্জ করতে হবে। ওকে, সো আমাদের ভ্যালুটা এখানে হবে 3414.49 নিউটন। ওকে, তো এখন অপশন থেকে দেখো এটা আসলে কার সাথে মিলে, সব থেকে কাছাকাছি মিলে হচ্ছে সি এর সাথে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, এরপর দেখো আইওটি 19-20 আর একটা প্রশ্ন আসছে, এ বল অফ মাস এত কেজি ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস বাই হ্যান্ড। মানে আমি একটা বল হাতে ধরছি, তো আমার হাতটা হচ্ছে এখানে আসলে গ্রাউন্ড অথবা ভূমি। আমরা কিন্তু ভূমি আসলে ডিফাইন করতে পারি। আমি যেখানে দাঁড়ায় আছি, আমি যদি বলি যে আমার যেখানে আমি দাঁড়ায় আছি আমার ওই মাটিটাই হচ্ছে ভূমি বা ফ্লোরটাই হচ্ছে ভূমি, সেটাও যেমন বলতে পারি। আমি বলতে পারি যে আমার হাতটাই হচ্ছে ভূমি, এখান থেকে আমি নিক্ষেপ করতেছি। তাহলে সমস্ত হিসাব কিতাব তখন কার সাপেক্ষে করতে হবে, আমার হাতের সাপেক্ষে করতে হবে। উপর এগুলাকে তুমি ধরো প্লাস দিয়ে প্রকাশ করলা, আর নিচেরটাকে তুমি ধরো মাইনাস দিয়ে প্রকাশ করলা, এভাবে হিসাব করা যায়। এখন দেখো এই ম্যাথটা করার জন্য তোমাকে এই চিন্তাটা করতে হবে যে এ বল অফ মাস এত কেজি is thrown vertically upwards, মানে এইভাবে আমি ছুঁড়ে মারছি, উপর দিকে ছুঁড়ে মারছি। আচ্ছা, if the hand moves এত মিটার which applying the force the ball goes up to 2 মিটার height। তাহলে ধরে নাও এখানে আমার বলটা ছিল, এখানে আমার বলটা ছিল আর আমার হাত ছিল হচ্ছে এখানে, আমার হাত ছিল হচ্ছে এখানে। তাইলে আমি বলটাকে ছুঁড়ে মারার জন্য হাত কতটুকু উপর উঠাইছি, বলটাকে, বলটা এখানে ছিল, তো ছুঁড়ে মারার জন্য হাতটাকে কত উঠাইছি দেখো, এতটুকু, এই যে এতটুকু। তাহলে এতটুকুর মানটা এখানে দেখো বলা আছে 0.2 মিটার, এতটুকুর মান দেখো এখানে বলা আছে 0.2 মিটার, এটাকে ধরলাম এক্স। আচ্ছা, এখন ওই বলটা কতটুকু উঠছে দেখো, 2 মিটার উঠছে। তাহলে বল টোটাল উঠছে কতটুকু দেখো, টোটাল উঠছে 2 মিটার। তাহলে এটা হচ্ছে আমরা ধরলাম এইচ, যার মান হচ্ছে 2 মিটার। এখন তাহলে বল আসলে মোট কতটুকু উঠছে দেখো তো, আমার যে ভূমিটা বা আমার যে গ্রাউন্ডটা সেখান থেকে বল কতটুকু উঠছে, বল উঠছে এইচ প্লাস এক্স অ্যামাউন্টে। ওকে ফাইন। এখন দেখো ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, মানে আমি কতটুকু বল আসলে প্রয়োগ করছি। তাহলে এখানে আমি ধরো বল প্রয়োগ করছি এফ পরিমাণ, এই এফ এর মানটা জানতে চাইছে। তাহলে আগের মতোই কনসেপ্ট, কি কনসেপ্ট, আমাদের কতটুকু ওয়ার্ক ডান, আমাদের কতটুকু ওয়ার্ক ডান হয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কার সমান বলতো। এখানে যেমন দেখো জিনিসটাকে এরকম ছুঁড়ে মারছি, তো ছুঁড়ে মারার জন্য একটা কাজ হয়েছে, কতটুকু কাজ হয়েছে, এফ এক্স। আর এখানে যে ডব্লিউটা আমরা জানি যে কাজটা আবার কার সমান, বিভব শক্তির পরিবর্তনের সমান। তাহলে আমার হাতের সাপেক্ষে বা আমার যে এখানে যেখানে হাত ছিল এটা হচ্ছে আসলে আমার ভূমি, কারণ আগেই বলছি এই ভূমিকে হচ্ছে আমরা নিজেদের মতো কি করতে পারি, ডিফাইন করতে পারি। তো আমার হাতটা হচ্ছে এখানে ভূমি। তাহলে ভূমি থেকে কতটুকু উচ্চতায় উঠছে, এইচ প্লাস এক্স। তাহলে বিভব শক্তি কত জমা হবে, এম জি এইচ প্লাস এক্স ইকুয়ালস টু এফ এক্স। তাহলে এখান থেকে এফ এর মানটা আমাদের বের করতে হবে, এম জি এইচ প্লাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এক্স। এখানে সমস্ত মান আছে, আমরা একটু মানগুলো বসাই নেই কষ্ট করে, তো দেখি কত আসে। এইচ এর মানটা হচ্ছে আমাদের দেখো, আমাদের এইচ এর মানটা হচ্ছে 0.2 মিটার। তাহলে এইচ এর মানটা বসাবা 2 মিটার আর এক্স এর মানটা বসাবা 0.2 মিটার।
ওকে, সো 21.56 এত নিউটন, 21.56 এত হচ্ছে আমাদের নিউটন আসছে। তাহলে এত নিউটনের ক্ষেত্রে জি এর মানটা কিন্তু আমার আসলে কত বসানো দরকার, এখানে 10 বসানো দরকার। হ্যাঁ, জি এর মানটা বসাবো হচ্ছে এখানে আমরা 10। তো যখন ক্যালকুলেশন আমরা করব, জি এর মানটা 10 বসায় তারপর করব। তাহলে এক্স্যাক্টলি 22 নিউটন আমাদের অ্যান্সার চলে আসবে। 22 নিউটন। এখানে খেয়াল করো, জি এর মানটা অবশ্যই তোমাকে 10 ধরে ম্যাথটা করতে হবে। আচ্ছা, এবারে পরবর্তী প্রশ্নটা দেখা যাক। দেখো, ক্ষমতা তো কিছু কিছু প্রবলেম থাকে, যে সমস্ত প্রবলেমে তোমার কার্যকর যে দক্ষতা বা কর্মদক্ষতা সেটা আসলে একাধিক বলা থাকে। ধরো একবার বলবে মোটরের কর্মদক্ষতা, আরেকবার বলবে একটা ইঞ্জিনের কর্মদক্ষতা। এরকম একাধিক কর্মদক্ষতা থাকলে নিয়ম হইতেছে ওই কর্মদক্ষতা গুলোকে গুণ করব। তাহলে এখানে জাস্ট দুইটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি, যখন দুইটা কর্মদক্ষতা বলবে তখন কি করব, ওই দুইটা কর্মদক্ষতাকে আমরা পরস্পর গুণ করে দিব। এখন ছোট একটা প্রবলেম আমরা হচ্ছে এর মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখো, সিকের ওয়েটে 21-22 সালে আসছে, কি আসছে, 900 কেজি ওজনের একটি লিফট, আচ্ছা, এত কেজি ভর নিয়ে উপরের দিকে উঠতেছে। তাহলে লিফটের উপরে, আমার যে লিফটটা আছে, লিফটের উপরে যে কোনো একটা বস্তু রাখা আছে, তারপরে লিফট হচ্ছে আমার উপরের দিকে উঠতেছে। তাহলে বলো, লিফট যখন উঠতেছে সে তার নিজের ভর নিয়ে উপরে উঠতেছে, আবার বস্তুকে নিয়ে উঠতেছে, তাহলে আমার মোট ভরটা আসলে কত? আমার মোট ভর হচ্ছে 900 প্লাস 350, তার মানে এখানে আমার আসবে 1250 কেজি। আচ্ছা, এরপর দেখো 100 সেকেন্ড সময় সে নিচতলা থেকে উঠছে, তাহলে টি এর মান বলছে হচ্ছে কত সেকেন্ড? 100 সেকেন্ড। এখন বলছে নিচতলা থেকে 18th ফ্লোরে সে 75 মিটার উচ্চতায় আরোহণ করছে, তাহলে এইচ এর মানটাও বলে দিছে। এইচ এর মান বলছে 75 মিটার। এখন লিফটের প্রয়োগকৃত ক্ষমতা জানতে চাইছে, তাহলে প্রয়োগকৃত ক্ষমতা কেমনে বের করব? ক্ষমতা হচ্ছে কাজ বাই সময়। তাহলে কাজের মান এখানে কিভাবে করতে হবে দেখো তো, এখানে যেহেতু নির্দিষ্ট উচ্চতা উঠছে, তো নির্দিষ্ট উচ্চতায় ওঠার ক্ষেত্রে আমরা কাজের মান ইউজ করি এমজিএইচ। সরাসরি মান বসাই দিলেই এই ম্যাথটা আসলে শেষ। আমাদের এইচ এর মান হচ্ছে 75, টি এর মান হচ্ছে 100। তো চলো আমরা একটু দেখি কত আসছে। আচ্ছা, তার মানে আমাদের ক্ষমতা আসলে হচ্ছে 9187.5 ওয়াট। এখন খেয়াল করো, এই যে ক্ষমতাটা, এই ক্ষমতাটাকে কিন্তু এখানে কিলোওয়াটে দেওয়া আছে সবগুলা। তাহলে আমি যেটাকে পাইছি এটাকে আবার 1000 দ্বারা ভাগ করতে হবে, যাতে আমরা কি পাই বলতো, যাতে আমরা কিলোওয়াটে পাই। তাহলে এটাকে 1000 দ্বারা ভাগ করব, ভাগ করে যা আসবে সেটা হচ্ছে আমার আনসার। তাহলে 1000 দ্বারা ভাগ করলে কি দশমিকটা কত ঘর শিফট চলে আসবে বলতো? দশমিকটা 3 ঘর বামে চলে আসবে। তো 3 ঘর বামে চলে আসলে আমার অ্যান্সার কত হয়? 9.187 কিলো ওয়াট। তার মানে অ্যান্সার হবে 9.187 কিলো ওয়াট। আচ্ছা, এবার চলো ক্ষমতার আরেকটা প্রশ্ন আমরা দেখি। এটা আইওটিতে আসছে 21-22 সালে। In a construction site, a lifting machine on the ground is used to lift bricks to the 8th floor, which is 25 meter high. তাহলে খেয়াল করো, এখানে কতটুকু উচ্চতায় আমি আসলে যে ব্রিক্স গুলাকে তুলতেছি বা ইট তুলতেছি। কনস্ট্রাকশন সাইটে দেখো না, ইট তোলার জন্য আলাদা মেশিন ব্যবহার করা হয়। তো কতটুকু উচ্চতায় তুলছে দেখো, বলে দিছে 25 মিটার উচ্চতায় তুলছে। এট এ টাইম দ্য মেশিন ক্যান লিফট 2000 কেজি লোড। আচ্ছা, তাহলে টোটাল লোড কত? 2000 কেজি। কতক্ষণ সময় দেখো তো? 1 মিনিট। তাহলে 1 মিনিট মানে আমরা কি বলতে পারি? 60 সেকেন্ড। আচ্ছা, দ্য পাওয়ার সাপ্লাই টু দ্য ইঞ্জিন অফ দ্য লিফট ইজ 15 হর্স পাওয়ার। তাহলে আমার এখানে এটা হচ্ছে আমার আসলে কতটুকু সাপ্লাই দিছে, মানে ইনপুট ক্ষমতা বলা আছে। হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি? এফিসিয়েন্সি কত জিজ্ঞাসা করছে। তাহলে দেখো, আমার আসলে কতটুকু ক্ষমতা আউটপুট হিসেবে কাজ করছে, যে কাজটা হচ্ছে সেটা কিন্তু আউটপুট ক্ষমতা, সেটা কত হবে? ডব্লিউ বাই টি। তাহলে এখানে আমরা মানটা বসাই দিই। ডব্লিউর মান হচ্ছে আমাদের কত হবে বলতো? এমজিএইচ বাই টি। তাহলে এম এর মানটা আমাদের কত? 2000। জি এর মান যা ব্যবহার করতে বলছে সেটা ব্যবহার করতে হবে, 9.81।
আর এইচ এর মান হচ্ছে আমাদের 25, টি এর মান 60 সেকেন্ড। আচ্ছা, এবং খেয়াল করে দেখো এখানে যেহেতু ইনপুটটা হর্স পাওয়ারে দেওয়া আছে, তাহলে তুমি একবারে ক্ষমতাটাকে হর্স পাওয়ারে নিয়ে আসো। তাহলে হর্স পাওয়ারে নিয়ে আসলে কি করতে হয় বলতো? 746 দ্বারা ভাগ করতে হয়। তার মানে একবারে আমার অ্যান্সারটা কিসে আসবে? এবার হর্স পাওয়ারে আসবে। তো চলো আমরা একটু করে দেখি কত আসে। $10.958 হর্স পাওয়ার। এখন দেখো এত হর্স পাওয়ার আসলে কাজে লাগছে, আমাদের আমাদের যে মেশিনটা কাজ করতেছে সেটা এতটুকু আমাকে দিছে, আর আমার ইনপুট কত? 15। তাহলে আমরা এখন এখান থেকে কি বের করতে পারবো বলতো? আমরা এখান থেকে বের করতে পারবো আমার এফিসিয়েন্সি আসলে কত। তাহলে এফিসিয়েন্সি উপরে কি? আউটপুট, নিচে ইনপুট ইনটু 100%। তাহলে আউটপুট হচ্ছে আমাদের এখানে যেটা পাইছি 10.958, ইনপুট হচ্ছে আমাদের এখানে 15 বলা আছে, আর এখানে হচ্ছে 100%। তাহলে দেখো তো কত হয়। আচ্ছা, আমাদের অ্যান্সার হবে 73.05%। আচ্ছা, তো 73.05%। তাহলে এবার অপশন থেকে দেখো 73.505 যেই কথা, 73%ও কিন্তু কি অলমোস্ট একই কথা। তাইলে আমাদের অ্যান্সার হবে 73%। আচ্ছা, এবারে দেখো সিকের ওয়েটে আর একটা প্রশ্ন আসছে। 100 মিটার গভীর কুয়া থেকে একটি পাম্প ঘন্টায় এত কেজি পানি উত্তোলন করে। উত্তোলন বললে সরাসরি কাজের মান কিন্তু এমজিএইচ। আচ্ছা, তাহলে পাম্পের ক্ষমতা নির্ণয় করতে বলছে, কর্মদক্ষতা দেওয়া আছে। তাইলে যেই কাজটা সে করে সেই কাজটা কিন্তু সবসময় আউটপুট, যেটা আমরা বারবার বলতেছি। তাহলে কি সেটা কি হবে? ডব্লিউ বাই টি। তাহলে ডব্লিউ এর মান কি হবে? এমজি এইচ বাই টি। তাহলে এম এর মান দেখো কত বলছে? 7000 বলছে। জি এর মান এখানে 9.8 ধরতে বলছে, আর এইচ এর মান কত বলছে? 100 মিটার। টাইমটা কত? আমাদের সময় বলছে হচ্ছে ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় যদি আমরা হিসাব করি সেটা হচ্ছে আমাদের 3600। আচ্ছা, তাহলে 1 ঘন্টায় আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা চলো একটু করে দেখি কত আসে। এত ওয়াট। কিন্তু খেয়াল করো এটা কিন্তু তার অ্যাকচুয়াল ক্ষমতা, মানে সে কতটুকু আসলে আমাদের ডেলিভার করতে পারতেছে। কিন্তু প্রশ্নে কিন্তু আসলে এটা চাই নাই। প্রশ্নে চাইছে যে কতটুকু ডেলিভারি, সেটা না। এই মোটরের গায়ে কতটুকু লেখা ছিল, যেটা লেখা থাকে সেটা কিন্তু আমরা আসলে পাই না, তাই না? মানে ইনপুটটা চাইছে আসলে প্রশ্নে। তাহলে ইনপুটটা কেমনে বের করবো বলো? আমরা জানি এটা ইকুয়ালস টু আউটপুট বাই ইনপুট ইনটু 100%। তাহলে ইনপুটটা কত হবে? ইনপুটটা হবে পি আউটপুট বাই, আমাদের এটা হচ্ছে 72%। তো পার্সেন্টকে একবারে বাদ দিয়ে আমি 0.72 লিখবো। এটাই হচ্ছে আমার ইটার মান। তাহলে তাহলে আর 100%টা লেখা লাগবে না আর কি, 0.72। তাহলে আউটপুটটা বলছে হচ্ছে এত, 1905.56 ডিভাইড বাই 0.72। তাহলে দেখো কত আসে? 2646.604 এত ওয়াট। তাহলে এবার আমরা দেখি আমাদের কোনটা আসলে মিলে। দেখো তো অপশনের সাথে এই নাম্বারটা একদম পারফেক্টলি মিলে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো আইওটিতে আরেকটা প্রশ্ন আসছে। এ ম্যারাথন রানার উইথ এ মাস এত কেজি রানস আপ দ্য স্টেয়ার্স টু দ্য টলেস্ট বিল্ডিং অফ দ্য ওয়ার্ল্ড, বুর্জ খলিফা, অন দ্য হাইট অফ এত। তাহলে কতটুকু হাইট উঠছে দেখো বলে দিছে, কত সময় নিছে দেখো সেটা বলে দিছে। আচ্ছা, আর কি বলছে? তার মাস কত বা তার হচ্ছে ভর কত সেটা বলে দিছে। এভারেজ পাওয়ার ইনপুট চাইছে, এভারেজ পাওয়ার আউটপুট চাইছে হর্স পাওয়ারে। তাহলে আউটপুটটা চাইছে। তাহলে আমরা বলো ইকুয়েশন কি জানি? পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি। ডব্লিউ কি হবে? এমজিএইচ বাই টি। এম এর মান কত? 60, জি এর মান 9.8, এইচ এর মান হচ্ছে 828, আর নিচে হচ্ছে আমাদের টাইম কত? 30 মিনিট। তার মানে
সেকেন্ডে নিলে 60 গুণ করতে হবে। আচ্ছা, একবারে আমরা করব, হর্স পাওয়ারে বের করতে গেলে কি করতে হয়? 746 দ্বারা ভাগ করতে হয়। সো আমরা একবারে ভাগ করে দিলাম, তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা সবসময় কিসে আসবে? এখন হর্স পাওয়ারে আসবে। তো চলো আমরা একটু করে দেখি এটা কত আসে। জিরো পয়েন্ট থ্রি সিক্স হর্স পাওয়ার প্লাস 0.3625 আসতেছে। তো 3625 কে আমরা কি লিখতে পারি? 3 লিখতে পারি। তাহলে আমার এখানে অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার, 0.363 হর্স পাওয়ার। আচ্ছা, এবার চলো আমরা পরবর্তী প্রশ্নটা একটু দেখি। দেখো, চুয়েট 14-15 এবং বুয়েট 9-10 এই প্রশ্নটা দুটা জায়গায় আসছিল আর কি। তো প্রশ্নটা তুলনামূলক সহজ। একটা কূপের গভীরতা বলা আছে, কত বলছে দেখো? গভীরতা বলছে 10 মিটার, আর ব্যাস বলছে 4 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 2 মিটার। আচ্ছা, পাম্প 20 মিনিটে কূপটাকে পানি শূন্য করে, তাহলে 20 মিনিটে কি 60 দ্বারা গুণ দিয়ে সেকেন্ডে আনতে হবে, তার মানে 1200 সেকেন্ড। আচ্ছা, কূপটাকে পানি শূন্য করছে। পানি শূন্য আর পানি উত্তোলন কিন্তু সেম না। উত্তোলন বললে আমরা সরাসরি এমজিএইচ করি, আর পানি শূন্য বললে আমরা তখন হচ্ছে ভর কেন্দ্রের সরণ বা গড় সরণ চিন্তা করি। তাইলে ভাইয়া, আমরা যখন সম্পূর্ণ কুয়াটাকে পানি শূন্য করব, তখন আমাদের ভর কেন্দ্রটা কোথায় থাকে বলতো? ভর কেন্দ্র থাকে হচ্ছে একদম মাঝ বরাবর। তাহলে ভর কেন্দ্রের সরণ আসলে কতটুকু হয়? ভর কেন্দ্রের সরণ হয় হচ্ছে h/2 পরিমাণ। তাইলে আমার কতটুকু আসলে কাজ করতে হবে, সেই কাজের অ্যামাউন্টে কিন্তু ভর কেন্দ্রের সরণ ব্যবহার করতে হবে। আচ্ছা, পাম্পের অসক্ষমতা জিজ্ঞাসা করছে, তাইলে চলো ম্যাথটা আমরা একটু করে ফেলি। দেখো, তাহলে পাওয়ারের মানটা হবে W/T। ডব্লিউ এর মানটা আসলে কত হবে? mg/h/2। কেন h/2? আশা করি বুঝছো। এই ভরকেন্দ্রের সরণ হচ্ছে h/2 হয়েছে, যেহেতু পানি শূন্য করছে। আচ্ছা, আর যদি উত্তোলন বলতো সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি কি করি? h এর মানটাই বসাই, h/2 ব্যবহার করতে হয় না। টাইমের মানটা কত বলছে দেখো? 1200। আমরা মান একটু পরে বসাচ্ছি। এখন দেখো, এমটা বের করতে হবে। এম আসলে কি জিনিস বলো? এম হচ্ছে আমাদের মোট যেই ভরটা। তো ভর আসলে কেমনে বের করে? ভর বের করে হচ্ছে আয়তনের সাথে ঘনত্বকে গুণ করে, ভিরো। আর সিলিন্ডার আকৃতি চিন্তা করলে ভিটাকে কি লেখা যায়? পায়ের স্কোয়ার এইচ, তার সাথে হচ্ছে রো। তাহলে একটু কষ্ট করে এখানে আমরা মানটা বসায় দেখি ভরটা কত হবে। তাহলে আর এর মান হচ্ছে আমাদের 2, এইচ এর মান হচ্ছে আমাদের 10, আর রো এর মান হচ্ছে আমাদের 10⁻3। তাহলে এই মানটা একটু দেখি আমাদের কত আসে। আচ্ছা দেখো, মানটা আসবে 125.66 ইন্টু 10⁻3 কেজি। তাহলে এই মানটা আমরা এখানে হচ্ছে বসাই দিব, 125.66 ইন্টু 10⁻3। জি এর কোনো মান এখানে স্পেসিফিক ভাবে ধরতে বলে নাই, তাহলে 9.8 লিখলাম। h/2 লিখতে হবে, সো h এর মান হচ্ছে আমাদের এখানে 10 ডিভাইড বাই 2। আর নিচে হচ্ছে টি এর মানটা কত? টি এর মান হচ্ছে 1200। এখন খেয়াল করো ভাইয়া, এখানে অশ্ব ক্ষমতা নির্ণয় করতে বলছে। তাহলে অশ্ব ক্ষমতা নির্ণয় করতে বললে একবারে 746 দ্বারা ভাগ করে দিলে আমার অ্যান্সারটা কি সরাসরি চলে আসবে। তাহলে আমরা ওই কাজটা একটু করব। ভরের সাথে গুণ দিব 9.8, তার সাথে গুণ দিব হচ্ছে 5, এরপরে 1200, 746। আচ্ছা, তাহলে এখানে আমাদের অ্যান্সার আসতেছে 6.87 হর্স পাওয়ার। এবার তুমি অপশনের সাথে একটু চেক করো, অপশনের সাথে সি নাম্বারটা হচ্ছে একদম পারফেক্টলি মিলে যাচ্ছে। আচ্ছা, আশা করি এটা আমরা বুঝতে পারছি। এবার চলো পরবর্তী প্রবলেমটা আমরা দেখি। দেখো, মোটরের দক্ষতা বলছে 80%, এটাকে ধরলাম আমরা ইটা 1। এটা একটি ক্রেনকে চালনা করছে, ক্রেনের দক্ষতা বলে দিচ্ছে 50%, এটাকে ধরলাম হচ্ছে ইটা 2। যদি মোটরের ক্ষমতা এত ওয়াট হয়, মানে এটা আমাদের ইনপুট ক্ষমতা দিয়ে দিছে, তবে ক্রেনটি এত ওজনের বস্তুকে এফ এর মান দিয়ে দিছে, কত গড় বেগে উপর উঠাইতে পারবে, মানে ভি এর মান আমার কাছে জানতে চাইছে। এখন একটু সহজে চিন্তা করো, আমরা একটা ট্রিক বলছিলাম, আমাদের ট্রিকটা কি বলতো? আমাদের ট্রিকটা হচ্ছে যে যখন একাধিক এরকম দক্ষতা দেওয়া থাকবে, তখন কর্মদক্ষতা হবে হচ্ছে দুইটার কি গুণফল। তো দুইটার গুণফল একটু বের করে ফেলো, একটা 80%, একটা 50%। তাহলে 80% কে লেখা যায় কিভাবে বলতো? 0.8।
আর 50% কে লেখা যায় 0.5, কারণ পার্সেন্ট মানে আসলে কি 100 দ্বারা ভাগ, তাই না? তো 100 দ্বারা ভাগ আকারে ফর্মটা লিখছি। তাহলে এখানে খেয়াল করো 8 আর 5 গুণ করলে কত হয় 40। দশমিক কয় ঘর আছে? 2 ঘর আছে। তাহলে 40 2 ঘর আগে যদি চলে আসে দশমিকটা চলে আসবে এখানে, ঠিক আছে? 2 ঘর আগে চলে আসছে। এটার মানটা হচ্ছে আমাদের 0.40, তার মানে আসলে কত বলা যায় বলতো? এটাকে 40% বলা যায়। তো বুদ্ধি করে আমরা চিন্তা করতে পারতা মোটর হচ্ছে 80%, তাকে আবার কর্মদক্ষতা কমাই দেয় 50%, তাহলে 80-র কত পার্সেন্ট থাকলো? 50% কমে গেলে বাকি 50% আছে, তাহলে 80-র 50% কত আসলে? 40%। তাহলে এটার ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন আউটপুটটা তাহলে আসলে কত হবে বলো? আমরা জানি যে এটা ইকুয়ালস টু আউটপুট বাই ইনপুট ইনটু 100%। তাহলে আমাদের আউটপুটটা আসলে কত? আমাদের আউটপুট কিন্তু আসলে কাজে আমাদের হেল্প করে। আউটপুটটা হবে এটার সাথে আমাদের পি ইনপুটটাকে গুণ করতে হবে। আমি একদম সরাসরি দশমিকের মানটাই নিচ্ছি 0.4, আর আমাদের ইনপুটটা আছে হচ্ছে 4.73 কিলোওয়াটে। যেহেতু আছে এটাকে কিন্তু 1000 দ্বারা গুণ করতে হবে, মানে 4.73 ইন্টু 10⁻³ ওয়াট। তাহলে 4.73 ইন্টু 10⁻³ ওয়াট। তাহলে একটু দেখি চলো কত আসে। ওয়াট। এখন ফাইনালি দেখো আমরা ইকুয়েশন কি জানি? আমরা ইকুয়েশন জানি P ইকুয়ালস টু FV। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো বলতো? আমরা এখান থেকে V এর মানটা বের করতে পারবো। সেটা কত হবে? P বাই হচ্ছে F। তাহলে এখানে মানটা বসাই, দেখো P কত বলছে? আমরা পাইছি 1892, আর F টা আমাদের বলে দিছে 746। তাহলে আমরা সরাসরি 746 দ্বারা এটাকে ভাগ দেই। ভাগ দিলে আমাদের মান আসতেছে 2.536 এত। তাহলে এত কি মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমাদের একদম রিটেন প্রশ্ন ছিল, একবারে আমরা অ্যান্সার পেয়ে গেছি 2.536 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার দেখো একটা গাড়ির একটা প্রবলেম। তো 1200 কেজি ভরের একটা গাড়ির ইঞ্জিন বলা আছে। তো 1200 কেজির ভর এম এর মান বলছে, গাড়ির ইঞ্জিনের ক্ষমতা বলছে। তো ক্ষমতা যখন বলা থাকে সেটা আসলে কি এখানে ইনপুট বলছে। আর কর্মদক্ষতা কত? 90%। কর্মদক্ষতা 90%। আচ্ছা, তাইলে স্থির অবস্থা থেকে মানে ইউটা কত ছিল? 0। এত বেগে আনছে, তার মানে এটা হচ্ছে আমাদের শেষ বেগ বলা আছে। আনতে ন্যূনতম কত সময় লাগবে? সময় জানতে চাইছে। তাহলে একটা বিষয় খেয়াল করো, আমরা এখান থেকে আসলে কি বের করতে পারি? আমরা জানি যে আমাদের ক্ষমতার যে মানটা, সে ক্ষমতার হচ্ছে কাজ বাই সময়। কিন্তু ভাইয়া তোমার যে ক্ষমতা এখানে দেওয়া আছে, এটা কি আসলে ঠিকঠাক কাজ করবে 100%? না, করবে না। কারণ কি? কারণ তার কর্মদক্ষতা 90%। ঠিক আছে, তার মানে তোমাকে প্রথমে আউটপুটটা বের করতে হবে। আমরা সূত্র জানি এটা ইকুয়ালস টু পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। তাহলে এখান থেকে পি আউটপুটটা বের করো। আউটপুটটা হবে হচ্ছে এটা ইন্টু পি ইনপুট। আমরা 100%টা ভাগ দিয়ে হিসাব করবো আর কি। তার মানে তুমি যদি এখানে ইটার মানটাকে 90% না লিখে 0.9 চিন্তা করো, তাহলে এখানে আর 100 লিখতে হবে না, তোমার ক্যালকুলেশনটা ছোট মনে হবে দেখতে। তাহলে 0.9 এর সাথে ইনপুটটা কত বলছে আমাদের? দেখো আমাদের ইনপুটটা বলছে হচ্ছে 134.05। আচ্ছা, এখন যেই ক্ষমতা আমাকে বলছে সেই ক্ষমতা কিন্তু আমাকে কিসে বলছে ভাইয়া? হর্স পাওয়ারে বলছে। হর্স পাওয়ারের ক্ষমতাকে কিসে কনভার্ট করতে হয় বলতো? ওয়াটে। আর ওয়াটে কনভার্ট করতে গেলে কি করতে হয়? ওই ভ্যালুটাকে 746 দ্বারা কি দিতে হয়? গুণ দিতে হয়। তাহলে তুমি কি পাবা? ওয়াটে পাবা। তাইলে তুমি ওই মানটাকে 746 দ্বারা কি করো? গুণ করো। তাহলে এখন দেখো কত আসছে। নাইন ইন্টু 0 ইন্টু 10⁻⁴ এত ওয়াট হচ্ছে আমাদের আসছে। এখন দেখো কি বলছে, ন্যূনতম কত সময় লাগবে? তাহলে আমরা কি জানি? আমাদের পাওয়ার হচ্ছে কাজ বাই সময়। এখানে আসলে কাজ কিভাবে হয়েছে? কাজ তো তোমার একটা বস্তুকে আমরা আস্তে আস্তে নির্দিষ্ট উচ্চতায় তুলি, বা উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে ধরে ধরে নামাই। মানে উলম্ব উচ্চতা পরিবর্তন হলে যেমন কাজ হয়, গতিবেগ পরিবর্তন হলে বা গতিশক্তির
পরিবর্তনের কারণেও কিন্তু কি হয়, কাজ হয়। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে স্থির অবস্থা থেকে সে একটা সার্টেন বেগ অর্জন করছে, তার মানে কি বেগ পরিবর্তন হয়েছে। আর বেগ পরিবর্তন হলে কি হয় বলতো, গতিশক্তিও কি হয়, পরিবর্তন হয়। তাহলে এখানে কাজের মানটা আসলে কি হবে, গতিশক্তির পরিবর্তন। তাহলে কাজের মান এখানে কি হবে বলতো, গতিশক্তির পরিবর্তন। আচ্ছা, তাহলে টি এর মানটা এখানে আমরা বসাই দিব। এবার আমরা ইনপুট করি। দেখো এম বলা আছে 1200 কেজি, ভি বলা আছে 30, টি বলা আছে, আমাদের টিটা আসলে লাগবে। তাহলে টিটা আমরা এই পাশে নিয়ে আসি, আর পিটাকে নিচের দিকে নামাই নেই, পিটাকে নিচের দিকে নামাই দিই। পি এর মানটা কত দেখো, পি এর মানটা হচ্ছে এত। তাহলে 9 ইন্টু 10⁴। এবার আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। আচ্ছা, তো আমাদের এখানে অ্যান্সার আসতেছে 6 সেকেন্ড। তার মানে আমাদের এখানে 6 সেকেন্ড সময় দিলেই আমার যে গাড়ির ইঞ্জিনটা আছে সে 0 মিটার/সেকেন্ড থেকে 30 মিটার/সেকেন্ডে উঠে যেতে পারে। তোমরা অনেক সময় দেখো না, বিভিন্ন যে গাড়ি আছে গাড়িগুলোর স্পিড টেস্ট করা হয়, এই যে ফেরারি অথবা তোমার হচ্ছে বুগাতি, এগুলার হচ্ছে যে 1 থেকে 0 থেকে হচ্ছে ধরো 200 কিলোমিটার/আওয়ারে উঠতে কতক্ষণ সময় লাগে, ওইরকম আর কি। সো এই যে গাড়িটা আছে, এই গাড়িটা 0 থেকে 30 মিটার/সেকেন্ডে যেতে কত সময় লাগতেছে, 6 সেকেন্ড লাগতেছে। ঠিক আছে, সো ফিজিক্স এর মাধ্যমে তুমি এভাবে বেগটা বের করতে পারো বা সময়টা বের করতে পারো। ওকে, সো এর মাধ্যমে আসলে আমাদের কাজ শক্তি ক্ষমতার চ্যাপ্টারের যে অ্যাডভান্স প্রবলেম সলিউশন সেই ক্লাসটি শেষ হলো। তা আমরা বিশ্বাস করি এবং আমরা আশা রাখি যে এই ক্লাসটা তুমি যদি ঠিকঠাক ভাবে দেখো বা মনোযোগ দিয়ে দেখো, তাহলে এই চ্যাপ্টারের যে কোনো ধরনের সমস্যা তুমি আসলে ভর্তি পরীক্ষায় মোকাবেলা করতে পারবা। তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা থাকবে। আবারও কখনো দেখা হবে। আসসালামু আলাইকুম।